হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহন ভাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। তাহলে আচ্ছা ভাই, কিন্তু জয়েন করতেছে ভাইয়া। আমরা একটু দু এক মিনিট পরে শুরু করি ভাইয়া। হ্যাঁ, শিওর। হ্যাঁ ভাই, সাউন্ড একদম সাউন্ড ক্লিয়ার আছে ভাইয়া। ঠিক আছে ভাই, আমাকে তাহলে একটু জানায়েন যখন শুরু করব। ওকে ভাইয়া। হ্যালো ভাইয়া, ওয়েন ভাইয়া, জি ভাইয়া। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, কথা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। ও, আসসালামু আলাইকুম। পার্টিসিপেন্ট যারা আছো সকলকে ধন্যবাদ আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো আজকে আমাদের ক্লাসটা কন্টিনিউ করবে তোমাদের সবার প্রিয় অয়ন ভাইয়া। তোমরা ভাইয়া ক্লাস অনেকে হয়তো আগে অনেক আমাদের একাডেমিকে ক্লাসগুলো করেছো, না করে থাকলে আজকে যারা নতুন নতুন আছো তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কিউএনএ আর একটা হচ্ছে চ্যাট বক্স। চ্যাট বক্স তোমরা ভাইয়া রেসপন্স গুলা দিবা, তোমরা বুঝতে পারছো কিনা এগুলো রেসপন্স দিবা। আর কিউএনএ তোমার টপিক্স এর উপর কোনো কিছু বুঝতে না পারলে সেখানে কিউএনএ কোশ্চেনটা কোশ্চেনটা করে দিবে, আর আমাদের ওখানে তমাল ভাইয়া আছে, তমাল ভাইয়া কোশ্চেনের আনসার গুলা তোমাদেরকে দিয়ে দিবে। তো তোমরা টপিক্স এর মাঝখানে কোশ্চেন না করে টপিক্সটা যখন শেষ হবে তখন কোশ্চেন করবে, তাহলে তখন বুঝতে সুবিধা হবে। তো আমি ভাইয়াকে রিকোয়েস্ট করতেছি ভাইয়া ক্লাসটা কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের ফিজিক্স ফ্রি ক্লাস। আজকের ক্লাসটার উদ্দেশ্য হলো আমরা সেকেন্ড পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার যেই চ্যাপ্টারগুলো পড়ব, তো আজকে আমরা সেটা একটা ওভারভিউ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এটাই হলো আজকের ক্লাসের উদ্দেশ্য। তো সবাই আশা করি ভালো আছো। আমাদের লকডাউনের ভিতরে আশা করি সবাই সুস্থ আছো পরিবারকে নিয়ে। আমাদের তোমরা যারা আমাদের সাথে উদ্ভাসে আমাদের আগের পর্বগুলোতে ছিলা একাডেমিকে, তোমরা জানো আমরা উদ্ভাসে কিভাবে পড়াশোনা গুলো করি, কিভাবে আমরা চ্যাপ্টার গুলো নিয়ে আলোচনা করি। আমরা প্রত্যেকটা টপিক তোমাদেরকে ডিটেইলে বুঝায় দেওয়ার চেষ্টা করি, এগুলোর ভিতরের কনসেপ্ট গুলো এবং সেগুলোর প্রয়োগগুলো বা অ্যাপ্লিকেশন গুলো বিভিন্ন অঙ্কের মাধ্যমে আমরা তোমাদের সাথে আলোচনা করি, এবং আমরা চেষ্টা করি সবসময় সবকিছু ডিটেইলে তোমাদের সামনে উপস্থাপন করা। তো যেহেতু সামনের যতগুলো ক্লাস হবে আমাদের সব পুরো সিলেবাসটা আমরা খুব সুন্দর করে সাজাইছি যে যেভাবে করে পড়ালে
তোমাদের জন্য সব থেকে বেশি সুবিধাজনকভাবে আমরা এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যেন শেষ করতে পারি সেভাবেই কিন্তু সামনের সিলেবাসগুলো তোমাদের জন্য সাজানো আছে। যেহেতু আমরা সবকিছু নিয়ে কথা বলবোই, ডিটেইলে আমরা পড়াশোনা করবই, আমরা আজকের ক্লাসে এই জন্য একেবারে প্রথম ক্লাসে আমরা একেবারে পড়াশোনার মধ্যে গিয়ে বা একেবারে টিপিক্যাল পড়াশোনার মধ্যে না গিয়ে বরং আজকে আমাদের টার্গেটটা হলো তোমাদের সাথে পুরো বইয়ের মধ্যে, পুরো সেকেন্ড পেপার বইয়ের মধ্যে আমরা কি কি শিখবো, আমাদের লার্নিং আউটকামটা কি কি হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নতুন নতুন কি কি কনসেপ্ট আমরা বুঝতে পারবো, সেগুলোর প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কি কি অ্যাপ্লিকেশন আছে সেগুলো নিয়েই আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। আমার নাম সৌমিক রহমান অয়ন, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি বুয়েট থেকে। আর তোমাদের সাথে আরো আছেন তোমাদের তমাল ভাইয়া। তো আমি ক্লাসটা শুরু করি। তো তোমরা জানো যে এখানে আমাকে চ্যাট বক্সে তাহমিদ, তারপরে মাহিরুল আর রাইসা সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা জানো যে এখানে আমাদের চ্যাট বক্স এবং কিউএনএ অপশন আছে, যেটা তোমাদেরকে ভাইয়া একটু আগে বললেন। তো আজকের ক্লাসে যেহেতু আসলে আমরা খুব সিরিয়াস কোনো টপিক রিলেটেড মানে আলোচনা করছি না, এই জন্য মনে হয় কিউএনএ এর গুরুত্বটাও আমাদের আজকে কম দিলেই হবে। তোমরা যদি আমার কথাটা খুব ভালো করে শুনো তাহলে মনে হয় তেমন কোনো কোয়েশ্চেন আসার কথা না। আর চ্যাট বক্সে তো আমি নজর রাখছি, তো কোনো অসুবিধা নাই। তো তোমরা আমার কথাগুলো আজকে শুনতে থাকো, দেখতে থাকো যে সেকেন্ড পেপার ফিজিক্সে আমরা কি কি মজার জিনিসপত্র নিয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। তো আমাদের চ্যাপ্টার ওয়ান হলো থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স খুবই 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 ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এই সাবজেক্টের আমরা থার্মোডাইনামিক্সে আমরা এই ফার্স্ট চ্যাপ্টারে আমরা থার্মোডাইনামিক্সের দুইটা সূত্র নিয়ে, দুইটা ল নিয়ে আমরা কথা বলবো মেইনলি। এছাড়াও থার্মোডাইনামিক্সে আরো লজ আছে, বাট আমরা কথা বলবো দুইটা লজ নিয়ে। তো দেখি আমরা একটু। তো প্রথম হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করার আগে আমরা যে জিনিসটা করব, আমরা টেম্পারেচার মেজারমেন্ট নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? তাহলে আমাদের ডিসকাশনের মধ্যে থাকবে টেম্পারেচার মেজার করা। কারণ থার্মোডাইনামিক্সে আমরা প্রচুর কথাবার্তা বলবো হিট নিয়ে, যে তুমি যদি হিট দাও একটা সিস্টেমের মধ্যে বা একটা অবজেক্টের মধ্যে, তাহলে হিট দিলে তার কি চেঞ্জেস আসে। হিট দিলে সাধারণভাবে যেটা হয়, একটা অবজেক্টের টেম্পারেচার বাড়ে। তো এই টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য আমাদের টেম্পারেচার স্কেল থাকে। যেমন আমরা বলি যে 0 ডিগ্রিতে কি হয়, আমাদের আইস ফর্ম করে, তাই না? আর 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের ওয়াটার থেকে স্টিমে কনভার্সনটা হয়। তো এই যে আমরা বলতেছি যে 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, এগুলো সব আমরা মেজার করি এই যে দেখো সেলসিয়াস স্কেলে। সেলসিয়াস স্কেল ছাড়াও আমরা ফারেনহাইট স্কেল ইউজ করি, কেলভিন স্কেলও ইউজ করি। তো তোমরা এই যে এখানে যে ছবিটা, এখানে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ যে যখন আমাদের টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু ফারেনহাইট স্কেলে প্রায় 50-র কাছাকাছি, তাই না? 10 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে প্রায় 50-র কাছাকাছি। সো এখান থেকে বুঝতে পারতেছো যে সেলসিয়াস আর ফারেনহাইট এক না। এছাড়াও কিন্তু আমরা কেলভিন স্কেল নিয়েও অনেক কথাবার্তা তোমাদের সাথে বলবো। তো এই টেম্পারেচার মেজারমেন্টটা, কিভাবে আমরা টেম্পারেচার মেজার করি, কিভাবে বিভিন্ন স্কেল একটা আরেকটার সাথে রিলেটেড, এগুলো আমাদের আলোচনার মধ্যে থাকবে, ডিসকাশনে আমাদের থাকবে। আর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এইটা আসলে কনজারভেশন অফ এনার্জি। তোমরা জানো এনার্জি ইজ এ কনজার্ভড কোয়ান্টিটি, মানে আমরা এনার্জিকে তৈরি করতে পারি না, আমরা এনার্জিকে ডিস্ট্রাক্টও করতে পারি না। আমরা কি করতে পারি, এটার ফর্মটাকে কনভার্ট করতে পারি, এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট করতে পারি। আচ্ছা, তো আমাকে এখানে জাবির বিন মাহমুদ বলছে যে ট্রিটা এক্সপ্লেইন করতে। তো এখানে আমি এই ট্রিটা আসলে দেওয়া এই অর্থে বুঝাইতে যে আমাদের যে কোনো অবজেক্টের ভিতরে আসলে আলটিমেটলি কি থাকে, আমাদের এনার্জিটা কনজার্ভ থাকে। যেমন তুমি যদি দেখো যে এই যে আমাদের এখানে সোলার রেডিয়েশন, এই সোলার রেডিয়েশন এটা কি হচ্ছে, এটা আমার এই গাছের উপরে এসে পড়ছে, তাই না? এবং তার কিছু পোর্শন কিন্তু রিফ্লেক্টেড হয়ে যায়, আর বাকিটা কিন্তু আমাদের এই ট্রি এর যে পাতা, যে লিভস, এগুলা কিন্তু এই
রেডিয়েশনকে অ্যাবজর্ব করে নেয়, তাই না? তার মানে আমাদের সিস্টেমে কি হইছে, এনার্জি ইনপুট হইছে। আচ্ছা, এখন এই যে আমাদের এনার্জি ইনপুট হইলো, আউটপুট কি হিসাবে হচ্ছে? দেখো, আমরা জানি আমাদের ট্রি থেকে কি হয়, ভেপার তৈরি হয়। এই ভেপার হিসাবে আমাদের আউটপুট হয়, হিট ট্রান্সফার হয়, তারপরে আমাদের কি হয়, বায়োমাস প্রোডাকশন হয়। বায়োমাস প্রোডাকশন মানে আমাদের এই যে আমার একটা ট্রি, সে কি করে, সে যখন সোলার থেকে হিটটা নেয় এবং নিচ থেকে সে যখন নিউট্রিয়েন্টস গুলা নেয় তার শিকড়ের মাধ্যমে, তার রুটস থেকে যে নিউট্রিয়েন্টস আসে আর বাতাস থেকে যে সে কার্বন ডাই অক্সাইড নেয়, এগুলোকে দিয়ে সে তার ভিতরে কি করে, গ্লুকোজ তৈরি করে, রাইট? তাহলে এটা কিন্তু একটা থার্মোডাইনামিক সিস্টেম। তো এটা অনেক কমপ্লেক্স থার্মোডাইনামিক সিস্টেম, বাট আমরা কি করব, আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে আগে সিম্পল সিম্পল থার্মোডাইনামিক সিস্টেমকে এক্সপ্লেইন করা শিখব। সেখানে আমরা দেখব যে এই সিস্টেমগুলোর মধ্যে আমি যেভাবে এনার্জি ঢুকতেছে আর এনার্জি যেভাবে বের হয়ে যাচ্ছে, পুরো জিনিসটা কনজার্ভ থাকতেছে। তো এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ল, কারণ এটা তোমাকে বলে যে তুমি কখনো ফ্রিতে এনার্জি পাবা না। এনার্জি কখনো ফ্রি পাওয়া যায় না। তুমি যদি কোনো জায়গায় এনার্জি আউটপুট চাও, তোমার এনার্জি ইনপুট কিন্তু দিতেই হবে, ঠিক আছে? ওকে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর পরে আমরা কথা বলবো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে। তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এইখানকার যে আউটকাম সেটা যদি তোমাদেরকে বলি, তাইলেই তোমরা বুঝতে পারবা যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কত বেশি ইম্পর্টেন্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার এই বাম পাশে আর ডান পাশে দুইটা ছবি দেখতে পাচ্ছ, এই দুইটা ছবি কিসের কিসের, এটা কি তোমরা বলতে পারো? আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানাও তো, বাম পাশের ছবিটা কিসের, এই ছবিটা এটা কিসের ছবি? এটা রাইট, মাহিরুল বলছো, তারপরে তাহমিদ, সামিয়া, রাইসা, রাইট, আরো বেশ কয়েকজন বলছো এটা ইঞ্জিনের ছবি। এটা একটা ইঞ্জিন এবং এটা ফেরারি ইঞ্জিন। তোমরা যারা গাড়ি সম্পর্কে জানো, তোমরা জানো যে ফেরারি ইজ এ ভেরি পপুলার এক্সোটিক কার ব্র্যান্ড। ওরা হলো তোমার রেস কার বা তোমার এরকম এক্সোটিক কার তারা হলো তৈরি করে। তো তাদের এখানে একটা তুমি বড় একটা ইঞ্জিন দেখতে পাচ্ছ। সহজ কথা হলো, আমাদের যে গাড়ির যে ইঞ্জিন বা যে কোনো আমাদের পাওয়ার তৈরি করে এরকম ডিভাইস, তারা কিন্তু আলটিমেটলি তারা রিলেটেড। আবার আমরা ডান পাশের ছবিটা যদি দেখি, ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা এয়ার কন্ডিশনিং এর ছবি, এসি ইউনিটের ছবি। এসি দিয়ে আমরা কি করি, এসি দিয়ে আমরা আমাদের ঘরকে, আমাদের রুমকে ঠান্ডা করতে পারি। এই এসি ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে তৈরি। এখন তোমাকে আমি 100 জুল এনার্জি দিলাম। তোমাকে আমি কি করছি, 100 জুল এনার্জি দিছি। এই 100 জুল এনার্জি এটা কিভাবে আসে, এটা মনে করো ফুয়েল এনার্জি। তুমি এটা কোথায় দিছো, ইঞ্জিনে দিছো, ইঞ্জিনে দিছো। তুমি যদি 100 জুল এনার্জির ফুয়েল ইঞ্জিনে দাও, তাহলে কোয়েশ্চেন হলো তুমি কি আউটপুটে 100 জুলই পাবা নাকি তার থেকে কম পাবা? তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদেরকে বলে দেয় যে না, তুমি কখনোই 100 জুল এনার্জি ইনপুট হিসেবে দিয়ে তুমি কখনোই 100 জুল এনার্জি আউটপুট হিসেবে পাবা না। তোমার কি হবে, অবশ্যই অবশ্যই কিছুটা লস হবে, অবশ্যই অবশ্যই কিছুটা লস হবে, ঠিক আছে? এইটা আমাদেরকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে যে তুমি কখনোই এমন কোনো ইঞ্জিন বানাতে পারবা না যেটা 100% এফিশিয়েন্ট বা 100% সে আউটপুট দিতে পারে, ঠিক আছে? তাহলে এখন তাহলে কোয়েশ্চেন হলো, আচ্ছা ভাইয়া আমি বুঝলাম যে 100 দিয়ে 100 পাওয়া যাবে না, হাইয়েস্ট কত পাওয়া যাবে? সেটাও আমাদেরকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে দেয় যে আমরা হাইয়েস্ট কত এফিসিয়েন্সির ইঞ্জিন থিওরিটিক্যালি বানানো পসিবল, সেটাও আমরা পাবো কোথা থেকে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে পাবো। তার মানে বুঝতে পারতেছো যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটার কিন্তু ইমপ্লিকেশনস অনেক বেশি, এবং আমাদেরকে কিন্তু বেটার ইঞ্জিন ডিজাইন করতে, বেটার এয়ার কন্ডিশনিং ডিজাইন করতে, বেটার গাড়ি ডিজাইন করতে বা সব কিছুর ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স খুবই খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলো নিয়ে আমরা ক্লাসে ইনশাল্লাহ ইন ডিটেইলস তোমাদের সাথে ডিসকাশন করব। ঠিক আছে? আচ্ছা, তো এছাড়াও আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, যেটার নাম হলো এনট্রপি। এনট্রপির নাম তোমরা হয়তো অনেকে শুনছো, অনেকে শুনো নাই। এবং যখন আমাদের কারো যদি আগ্রহ জাগে, তাহলে তোমরা কি করবা, এই এনট্রপি লিখে একটু সার্চ করে দেখবা যে হোয়াট ইজ এনট্রপি, হোয়াট ইজ এনট্রপি। তো এনট্রপি ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক, ভেরি ইন্টারেস্টিং কোয়ান্টিটি। এটা নিয়েও আমরা কি করব, এটা নিয়েও আমরা কথা বলবো। আমাকে ইন্তিজার জিজ্ঞেস করছে থার্মোডাইনামিক্সের টোটাল কয়টা ল আছে। এটা নিয়ে আসলে একটু ডিবেট আছে যে থার্মোডাইনামিক্সের টোটাল কয়টা ল আছে। অনেকে 5টা 6টা ল আছে এরকমও বলেন, বাট আমরা এখানে আসলে আলোচনা করব মেইনলি 2টা ল নিয়ে, ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসবে আমাদের চ্যাপ্টার 2 ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স যে চ্যাপ্টারটা, এখানে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে কথা বলবো। স্ট্যাটিক ইলেকট্রিসিটির খুব সহজ এক্সাম্পল হতে পারে যে তোমরা এখানে দেখো যে চিরুনি, তুমি যদি একটু চুলে চিরুনি ইউজ করো, তারপরে তুমি আমরা দেখতে পাই যে ছোট ছোট কাগজের টুকরা এ হলো চিরুনির সাথে অ্যাট্রাক্টেড হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, রাইট? আমাদের প্লাস এবং মাইনাস চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, এগুলা নিয়ে তোমরা 9-10-এ কিন্তু জেনেছো। বাট আমি যদি আরেকটু বেটার এক্সাম্পল তোমাদেরকে দিতে চাই, বা মোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদেরকে দিতে চাই, দেখো এখানে আমার রাইট সাইডের ছবিতে কি করা হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। রাইট সাইডের ছবিতে একটা গাড়িকে পেইন্ট করা হচ্ছে। দেখো একটা গাড়ি, এটা কিন্তু আসলে একটা গাড়ি, এই গাড়িটাকে পেইন্ট করা হচ্ছে। তো এই যে গাড়ির পেইন্ট, এটা যেন এই সারফেসে লেগে থাকে, এটার জন্য কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইউজ করা হয়। ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইউজ করা হয়। তার মানে তোমার গাড়ির বডিটা যদি পজিটিভ চার্জের হয়, এই এই পেইন্ট মলিকিউলগুলা এদেরকে নেগেটিভ চার্জ দেওয়া হয়, এর ফলে এরা কি থাকে, এই গাড়ির সাথে একেবারে লেগে থাকে। তো স্প্রে পেইন্ট করার সময় কিন্তু এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইউজ করা হয়। তো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদেরকে আমি দিলাম। তো কি কি নিয়ে কথা বলবো আমরা এই চ্যাপ্টারে? আমরা প্রথমত কথা বলবো কুলম্বস ল নিয়ে। তো কুলম্বস ল তোমরা অলরেডি জানো যে আমাদের কি হয় বলতো, সিমিলার চার্জ, এই যে প্লাস এন্ড প্লাস, তারা কি করে, তারা একজন আরেকজনকে রিপেল করে, আর অপোজিট চার্জ তারা কিন্তু অ্যাট্রাক্ট করে। তার মানে অপোজিট গুলো অ্যাট্রাকশন করবে, আর আমাদের সিমিলার চার্জ পজিটিভ পজিটিভ এরা কিন্তু রিপালশন করবে। এবং কতটুকু ফোর্স এদের মধ্যে কাজ করবে, দ্যাট ইজ ডিক্টেটেড বাই দ্য কুলম্বস ল। F equals to K Q1 Q2 by R square. Here K is a constant. আমরা এই K টাকে একটু ডিফারেন্ট ফরম্যাটে দেখব ইন আওয়ার লেকচারস। শুধু তাই না, দেখো আমাদের এখানে দেখো 3টা চার্জ আছে, খেয়াল করো 3টা, এই যে Q1 Q2 and Q3. So now if we if you consider force on the third charge, এই থার্ড চার্জের উপরে কিন্তু আসলে 2টা ফোর্স কাজ করবে, রাইট? এই Q3 এর উপরে Q1 এর একটা রিপালশন ফোর্স কাজ করবে, আর Q2 এর একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। তাহলে এর উপরে রেজাল্টেন্ট যে ফোর্স, সেটাও কিন্তু আমরা বের করা শিখবো। এবং এটা করতে গিয়ে, রেজাল্টেন্ট ফোর্স বের করতে গিয়ে কিন্তু আমরা ভেক্টরে যে কনসেপ্টগুলো শিখছি, যে কিভাবে রেজাল্টেন্ট ভেক্টর বের করতে হয়, সেগুলো কিন্তু কাজে লাগবে। সো কারো যদি আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলার মধ্যে যদি কোনো ল্যাকিংস থাকে, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব যেন তোমরা এই জিনিসগুলো আরেকবার একটু দেখে নাও। এবং আশা করি যারা আমাদের উদ্ভাসের সাথে ছিলা, যারা আমাদের ক্লাসগুলো করছো, যারা এক্সামগুলো ঠিকমতো দিছো, তাদের এগুলো আর প্রবলেম থাকার কথা না, যে কিভাবে রেজাল্টেন্ট ভেক্টর বের করতে হয়, কিভাবে ফোর্স ক্যালকুলেট করতে হয়, এগুলোতে আশা করি প্রবলেম থাকার কথা না। আর যদি তোমার প্রবলেম থেকে থাকে, তাহলে একটু দেখে নিবা, তাহলে আমাদের এই প্রোগ্রামটা স্মুথলি আমরা রান করতে পারবো, তোমরাও খুব স্মুথলি বুঝতে পারবা। আচ্ছা, কুলম্বস ল এর পাশাপাশি আমরা কথা বলবো ইলেকট্রিক ফিল্ড এবং ভোল্টেজ নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্লাস এন্ড মাইনাস চার্জেস, এদের মধ্যে কিন্তু আমাদের ইলেকট্রিক ফিল্ড কাজ করে, এগুলো হলো ইলেকট্রিক ফিল্ড লাইন। আর এখানে তুমি দেখতে পাচ্ছ যেটা একটা প্র্যাকটিক্যালি আমরা এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোকে সামহাউ ভিজুয়ালাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে? এছাড়াও আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল বা ভোল্টেজ নিয়েও আমরা কথা বলবো। ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাকচুয়ালি এ ফোর্স, আর ভোল্টেজ ইজ রিলেটেড টু ওয়ার্ক ডান। ঠিক আছে? এখন কথা কঠিন লাগলে টেনশন করার কিছু নাই, এগুলো আমরা একেবারে ভেঙে ভেঙে এগুলোকে মানে কি বলবো, ছোট ছোট টুকরো টুকরো করে তোমাদের সামনে উপস্থাপন করা হবে, তখন দেখবা যে এগুলো খুব ইন্টারেস্টিং টপিক। আচ্ছা,
এরপরে আমরা কথা বলবো ক্যাপাসিটর টপিকটা নিয়ে। হ্যাঁ, আমরা আজকে জাস্ট ইন্ট্রোডাকশন করতেছি আর কি টপিকগুলা। তো ক্যাপাসিটর নিয়ে আমরা কথা বলবো। ক্যাপাসিটর এরকম ডিভাইস তোমরা নিশ্চয়ই দেখছো বিভিন্ন সার্কিটে, তাই না? এগুলো হলো ক্যাপাসিটরস। ক্যাপাসিটর কি করে? ক্যাপাসিটর হইলো এর ভিতরে চার্জ স্টোর করে রাখে। এটা কিন্তু ব্যাটারি না, এটা হলো আমাদের ক্যাপাসিটর। ক্যাপাসিটর কি করে? নিজের ভিতরে চার্জ স্টোর করে রাখে। ঠিক আছে? তাহলে এখানে তুমি একটা ছবি দেখতে পাচ্ছ, একটু কমপ্লিকেটেড লাগতে পারে। এই ছবিটা হলো আমাদের একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ডায়াগ্রাম। এই জিনিসটা নিয়ে আমরা অনেক ডিটেইলে কথা বলবো, যে ক্যাপাসিটর কিভাবে তার ভিতরে চার্জ স্টোর করে, তারপরে কিভাবে এর ক্যাপাসিটেন্স মানে এর যে চার্জ কন্টেইন করার যে ক্যাপাসিটি সেটা আমরা বের করতে পারি। এই সব কিছু কিন্তু আমরা দেখব। যেমন কাফি আমাকে বলছে যে এই ক্যাপাসিটর গুলো আমরা ফ্যানের মধ্যে দেখতে পাই। দ্যাট ইজ ট্রু, ফ্যানের মধ্যে কিন্তু ক্যাপাসিটর থাকে। ঠিক আছে? তো ক্যাপাসিটরের কনস্ট্রাকশন এবং ক্যাপাসিটরের ডিটেইল ওয়ার্ক নিয়ে, ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলবো। এবং এই ক্যাপাসিটর কিন্তু বিশেষ করে অ্যাডমিশন টেস্টের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন অ্যাডমিশন টেস্টে এসে থাকে। তোমরা যদি রিসেন্ট ইয়ারের বুয়েটের কোয়েশ্চেনগুলো খেয়াল করো, সেখানে দেখতে পাবা প্রচুর কোয়েশ্চেন আমাদের ক্যাপাসিটর থেকে প্রায় প্রতি বছরই চলে আসে। এটা নিয়ে আমরা অনেক ডিটেইলে কথা বলবো এবং এটাও তোমরা দেখবা। ওকে, এরপরে যেটা আসতেছে ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড গাউসেস ল। যেখানে খুবই ইন্টারেস্টিং একটা ছবি দেওয়া, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একজন গিটারিস্ট এবং তার উপরে কি দেখো তো, যে আমরা এখানে আর্টিফিশিয়াল লাইটনিং তার উপরে এসে পড়তেছে। তোমরা কি দেখতে পাচ্ছ? আর্টিফিশিয়াল লাইটনিং তার উপরে এসে পড়তেছে, বাট তার তো কিছুই হচ্ছে না, তাই না? তার তো কিছুই হচ্ছে না। এটা তো খুব ডেঞ্জারাস একটা জিনিস, দেখে মনে হচ্ছে কত ডেঞ্জারাস জিনিস, যে সে গিটারিস্ট, তার উপরে লাইটনিং পড়তেছে, এর তো পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। বাট মজার ব্যাপার হলো যে কেন সে পুড়ে ছাই হয় না, উই ক্যান এক্সপ্লেইন ইট ফ্রম গাউসেস ল। গাউসেস ল থেকে উই ক্যান এক্সপ্লেইন যে কেন সে এখানে পুড়ে ছাই হবে না, কেন তার নিজের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? তো ফিজিক্সের এই যে এই ছোট 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 ল গুলা, ছোট ল অ্যাকচুয়ালি বলা যাবে না, গাউসেস ল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ল, বাট এত ছোট্ট একটা ইকুয়েশন থেকে উই ক্যান অ্যাকচুয়ালি এক্সপ্লেন এ লট অফ থিংস। ঠিক আছে? তো ইভেন তোমরা যখন ছোটবেলা ছিলা তখন তোমরা 9-10-এ হয়তো পড়ছো যে আমাদের যে চার্জ সেটা সবসময় কন্ডাক্টরের সারফেসে থাকে, তাই না? কন্ডাক্টরের ভিতরে কোনো চার্জ থাকে না, সব চার্জ কই থাকে? কন্ডাক্টরের সারফেসে থাকে। এটা মনে হয় তোমরা পড়ছো, ভুলে গেছো কিনা আমি জানি না, বাট কেন সেটা কন্ডাক্টরের সারফেসে থাকে আমরা সেটা কিন্তু গাউসেস ল থেকে এক্সপ্লেইন করব। এই জায়গাগুলোতে কিন্তু আমরা এক্সপ্লেইন করব। ঠিক আছে? তো এই ইকুয়েশনটা দেখে হয়তো একটু ইয়ে লাগতেছে যে এটা কি, ইন্টিগ্রেশন সাইন মাঝখানে একটা গোল দেওয়া, বাট উই শ্যাল এক্সপ্লেইন যেগুলো কি। এবং এই গাউসেস ল পড়ার সময় আমরা আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখব। যখন আমরা তোমাদেরকে ভেক্টর পড়াইছি তখন কিন্তু আমরা একটা কথা তোমাদেরকে বলছিলাম, দেখি কার কার মনে আছে, একটু বলো তো, যে এরিয়া, সারফেস এরিয়া, এটা কি স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি? এরিয়া, আমরা ভেক্টর যারা যারা পড়ছো মনে আছে কিনা? ইয়েস, রাইসা বলছো, ইন্টিজার, তাফতাউল, লাবিবা, জাফরান, জাফরানটা একটু ভুল হয়ে গেছে, লিহান। এটা কিন্তু এরিয়া কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে? এখন যদি কারো মনের মধ্যে কোয়েশ্চেন আসে ওয়াই, তাহলে এই ওয়াই কোয়েশ্চেনটা নিজের মধ্যে ধরে রাখো, বিকজ আমরা যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমরা বলবো যে কেন এরিয়া ভেক্টর কোয়ান্টিটি, কিভাবে এরিয়া ভেক্টর কোয়ান্টিটি, সেগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো। এই যে এখানে যে তুমি এরিয়াটা দেখতে পাচ্ছ, এই যে ডি এ, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভেক্টর, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভেক্টর। ঠিক আছে? এখানে আমরা কথা বলবো যে কেন এরিয়া ভেক্টর হচ্ছে। তো খুবই ইন্টারেস্টিং এবং খুবই ফান্ডামেন্টাল কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমরা এইখানে পাবো। ওকে, নাইস। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের চ্যাপ্টার 3 বেসিক আলোচনায়। চ্যাপ্টার 3 ইজ কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটির কথা যদি বলি, এটা নিয়ে মনে হয় আলাদা করে এর ইম্পর্টেন্স না বললেও চলবে, বিকজ উই আর সারাউন্ডেড বাই কারেন্ট ইলেকট্রিসিটি, বা উই আর ডিপেন্ডেন্ট অন ডিভাইসেস দ্যাট আর রান বাই কারেন্ট ইলেকট্রিসিটি, রাইট? কারণ দেখো, আমরা যাই ডিভাইস ইউজ করি আমাদের এভরিডে লাইফে, তুমি চিন্তা করে দেখো, তোমার মোবাইল ফোন, তোমার বাসার ফ্যান, তোমার লাইট রুমের, এবং যত আমরা ডিভাইস ইউজ করতেছি সব কিছু কিন্তু দে আর পাওয়ার্ড বাই ইলেকট্রিসিটি। ইভেন এখন যে নতুন
এখন ইলেকট্রিক হয়ে যাচ্ছে, রাইট? একটা ইলেকট্রিক কার ব্র্যান্ডের নাম বলে ফেলো তো দেখি, কেউ বলতে পারো কিনা? ইলেকট্রিক কার ব্র্যান্ড কোন কোন কোম্পানি আমাদের ইলেকট্রিক কার বানায়? অনেক কোম্পানি বানায়, তার মধ্যে সব থেকে ফেমাস হলো টেসলা। সো এই আমাদের এখন গাড়িগুলাও হয়ে যাচ্ছে ইলেকট্রিফাইড। তো আমাদের সব ডিভাইসগুলা এই ইলেকট্রিসিটি দিয়ে চলছে। তো উইথাউট ইলেকট্রিসিটি কিন্তু সার্ভাইভ করা এখন পসিবল না। এবং আমি যদি তোমাদেরকে বলি, তোমরা চিন্তা করে দেখো, আমাদের এখনকার মডার্ন লাইফে ইলেকট্রিসিটি কিন্তু একটা বেসিক নিডের মধ্যে কনভার্ট হয়ে গেছে। কারণ তুমি চিন্তা করে দেখো যে তোমার যদি বাসায় ইলেকট্রিসিটি না থাকে তাহলে তুমি কত রকম বিপদে পড়ে যাবা। ইভেন আমরা কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু ইলেকট্রিসিটি ছাড়া বাসার পানিটাও পাবে না। সো দ্যাট ইজ ভেরি 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 অ্যালার্মিং। আবার বোঝাও যাচ্ছে যে ইলেকট্রিসিটির মানে আমাদের ডিপেন্ডেন্সটা ইলেকট্রিসিটির উপরে কত বেশি। অনেক বড় ভূমিকা দিয়ে ফেলছি। সহজ কথা হলো এই ইলেকট্রিসিটির ইম্পর্টেন্স বা ইলেকট্রিসিটির বেসিক আইডিয়াগুলা নিয়ে, একেবারে বেসিক কনসেপ্টগুলা নিয়ে আমরা এই চ্যাপ্টারে কথা বলবো। হ্যাঁ, আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো হয়ে যাব না, বাট আমাদের বেসিক আইডিয়াগুলা যে কিভাবে এগুলো নিয়ে ডিল করতে হয়, কিভাবে এগুলোর ইকুয়েশন সলভ করতে হয়, কিভাবে ইনিশিয়াল ক্যালকুলেশনগুলো করতে হয়, এগুলো আমরা শিখবো। তার মধ্যে একেবারে আমাদের এটার শুরুতে থাকবে হলো ওহমস ল। ওহমস ল তোমরা 9-10 শিখে আসছো, V ইকুয়ালস টু IR। এখানে খুব ইন্টারেস্টিং একটা কার্টুন দিয়ে আমরা দেখার চেষ্টা করি যে তোমার ভোল্টেজ, যেটা একটা সার্কিটে যে ভোল্টেজ থাকে, এই যে একটা ব্যাটারি দেখতে পাচ্ছ, এই ব্যাটারিটা ভোল্টেজ জেনারেট করে। এই ভোল্টেজটা আমার কারেন্টকে পুশ করার ট্রাই করে। এই যে অ্যাম্পিয়ার, এটা হলো আমাদের কারেন্ট, তাকে সে পুশ করার ট্রাই করতেছে। আর আমাদের বাধা দেয় কে, আটকানোর চেষ্টা করে কে, এই যে দেখো, এই আটকানোর চেষ্টা করে, এটা হলো আমাদের রেজিস্ট্যান্স, যার ইউনিট হলো ওহম। ঠিক আছে, এই হলো ওহমস ল। এটা নিয়ে আমরা কথা বলবো। ওহমস ল এর পরে আমরা দেখবো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটাও তোমরা 9-10 থেকে জানো নিশ্চয়ই, যে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়, সিরিজে থাকলে কি হয়, প্যারালালে থাকলে কি হয়। বাট আমরা শুধুমাত্র সিরিজ এবং প্যারালালের মধ্যে যে থাকবো শুধু এতটুকু নিয়ে কথা বলবো তাই না, আমরা আরো দেখবো যে কমপ্লেক্স সার্কিট হলে তখন কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয়, সেগুলো আমরা কিন্তু দেখব। আচ্ছা, এখন এই সার্কিটটার দিকে একটু তোমরা তাকাও, একটু খেয়াল করো। এই সার্কিটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সার্কিট, কারণ 9-10 তুমি এরকম কোনো সার্কিট কিন্তু দেখো না। কারণ দেখো, এই সার্কিটের মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাটারি, তাই না? এই দেখো, এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, এই 4টা ব্যাটারি, একটা সার্কিটের মধ্যে 4টা ব্যাটারি। তারপরে এইভাবে আমার কি হয়েছে, অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়েছে। তো এত কমপ্লেক্স একটা সার্কিট 9-10 তুমি এটা নিয়ে ডিসকাস করতে পারো নাই। এখানে এই রেজিস্ট্যান্স গুলা এরা সিরিজে নাকি প্যারালালে তুমি কোনো রিলেশন বের করতে পারবা না। তারপরেও আমরা এই সার্কিট নিয়ে ডিসকাস করতে পারবো, যেগুলো তুমি 9-10 শিখো নাই, আমরা এখানে শিখে ফেলবো। কিভাবে ডিসকাস করব আমরা? কিরশফস ল নামে একটা নতুন জিনিস তোমরা 11 মানে ক্লাস 12 এ শিখবা, যেটা তোমরা 9-10 শিখো নাই। এই কিরশফস ল দিয়ে আমরা এরকম কমপ্লেক্স সার্কিটও আমরা কথা বলতে পারবো। ঠিক আছে, আর এই যে এখানেও তুমি একটা সার্কিট দেখতে পাচ্ছ, এটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। তো এগুলো সব কিছু নিয়ে আমাদের ডিটেল আলোচনা, এক্সপ্লেনেশন ইনশাআল্লাহ থাকবে। সো ইউ শুড ফিল সেকেন্ড পেপারে শিখতে পারবে। সবসময় আমরা পড়াশোনাকে চিন্তা করি আলটিমেটলি এক্সাম ফোকাসড আমাদের পড়াশোনা হয়ে যায়। হ্যাঁ, আমাদের টার্গেট তো থাকবে এক্সামে ভালো করার, আর তুমি যদি শুধু এক্সামে ভালো করার টার্গেট নিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু এক্সামে ভালো করাটা ডিফিকাল্ট। আর তুমি যদি পড়াশোনাটা তোমার ভালো লাগা থেকে করো তাহলে কিন্তু দেখবা এক্সামে ভালো করাটা এটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই আমরা এইগুলো নিয়ে কথা বলতেছি। তো লাবিবা আমাকে জিজ্ঞেস করছে যে আজকে কতক্ষণ ক্লাস, 2 ঘন্টা কিনা। তো আজকের ক্লাসটা তো দেখতেই পাচ্ছ, আমরা জাস্ট 2 ঘন্টা লাগবে না আশা করি, মাত্র তো আধা ঘন্টা হইলো, আমরা ছেড়ে দিব, অসুবিধা নেই। ওকে, তো চলো আমরা দেখি আর কি কি আমরা শিখবো। আমরা চ্যাপ্টার 4-এ চল। 4 ইন্টিজার জিজ্ঞেস করছে সব চ্যাপ্টারেরই কনসেপ্ট দিব কিনা। হ্যাঁ, সব চ্যাপ্টার নিয়ে একটু একটু করে তোমাদের সাথে আলোচনা আজকে করে দিব, যাতে তোমাদের একটু আইডিয়া থাকে যে কোন চ্যাপ্টারে কি কি আসবে।
তো এখানে আমরা কথা বলবো ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। তো এই চ্যাপ্টারটা স্টুডেন্টদের মধ্যে একটা বিভীষিকার নাম, মানে স্টুডেন্টরা অনেক ভয় পায় এই চ্যাপ্টার 4-কে। বাট আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি আমাদের সাথে ঠিকমতো ক্লাসগুলো করো, চ্যাপ্টার 4 হবে তোমাদের জন্য সব থেকে সহজ চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। এবং অন্য যে কারো তুলনায়, অন্য যারা যদি কেউ না থাকে আমাদের সাথে, তাদের তুলনায় অবশ্যই অবশ্যই তোমরা এই চ্যাপ্টারগুলা অনেক ভালো করে বুঝতেও পারবা এবং তোমরা দেখবা যে এই চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি ইজি। আচ্ছা, তো এখানে চ্যাপ্টার 4-এ আমরা ম্যাগনেটিক ইফেক্টস নিয়ে মেইনলি কথা বলি। আমাদের যদি একটা চার্জ সে যদি মুভ করে, তখন তার আশেপাশে ম্যাগনেটিক ইফেক্টস দেখা যায়। ঠিক আছে, তো যেমন আমি কিছু এক্সাম্পল দেই। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ম্যাগনেটিক ফোর্স অন মুভিং চার্জ। যেমন দেখো এখানে একটা কি আছে, এখানে একটা ওয়্যার আছে, এই যে দেখো একটা ওয়্যার আছে, এই ওয়্যারের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করতেছে। তো হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট ইজ মুভিং চার্জ, রাইট? তো এখান থেকে আমাদের যখন চার্জ মুভ করে আর একে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে রাখি, তখন দেখা যায় চার্জের উপরে কিন্তু ম্যাগনেটিক ফোর্স কাজ করে। এটা হবে আমাদের একটা সেন্ট্রাল ডিসকাশনের টপিক, যে কিভাবে আমাদের এই চার্জের উপরে ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে এবং এটা থেকে আমরা কি কি পাবো সেটা আমরা এখন দেখব। আবার আরো একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো যে যখন একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তখন তার আশেপাশে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যেমন এই যে ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এটা কি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেট বা সলিনয়েড। তোমরা এটা নিয়ে মনে হয় 9-10-এ একটু পড়াশোনা করেছো, তাই না? একটা জিনিস দেখো এখানে কি হচ্ছে, এই যে আমাদের এই এটা কি, এই একটা আলপিন, এর ভিতরে কি হচ্ছে, যখন আমাদের এখানে কারেন্ট ফ্লো করছে, এটা কিন্তু একটা কিসে কনভার্ট হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের ম্যাগনেটিক, আমাদের ইলেকট্রিক কারেন্ট সে কিন্তু নিজে ম্যাগনেটিক ফোর্স জেনারেট করতে পারে। তাহলে এই দুইটা টপিক নিয়ে আমরা চ্যাপ্টার 4-এ মেইনলি কথা বলবো। তাহলে কি কি নিয়ে কথা বলবো? এক, চার্জের উপরে কিভাবে ম্যাগনেটিক ফোর্স কাজ করে, আর সেকেন্ড হলো চার্জ নিজে কিভাবে বা কারেন্ট নিজে কিভাবে আমাদের ম্যাগনেটিক ফোর্স তৈরি করে। হ্যাঁ, এটাকে আমরা বলি বায়োট-সাভার্টস ল। এখন এখান থেকে আমাদের লাভটা কি? এখান থেকে আমাদের লাভ কি? প্রথম কথা হলো আমাদের প্র্যাকটিক্যাল লাভ। এটা হলো একটা ইলেকট্রিক মোটর। এটা তোমরা অনেকেই দেখছো, আমাদের বাসা বাড়িতে যে পাম্পগুলো ইউজ করা হয়, সেই পাম্পের সাথে এরকম একটা মোটর থাকে। তো এই ইলেকট্রিক মোটর, এই ইলেকট্রিক মোটর কিন্তু আলটিমেটলি বেসড অন এই যেই গুলা নিয়ে আমরা কথা বললাম, যেই ল গুলো নিয়ে আমরা কথা বললাম, তাদের উপরে বেস করেই কিন্তু ইলেকট্রিক মোটরটা কাজ করে। তাহলে আমরা বুঝতেই পারতেছো, আমাদের যে পাম্প বলো বা ইলেকট্রিক কার বলো, যেখানে আমরা ইলেকট্রিক মোটর ইউজ করতেছি, সেখানেই কিন্তু এই বাম পাশের ছবিটা কি, এটা কি কেউ বলতে পারবা? বাম পাশে তাজবিক এনাম বলছো যে ভাইয়া ইয়েটা বুঝি নাই, বায়োট-সাভার্টস লটা বুঝি নাই। আমরা তো বুঝার জন্য বলতেছি না, উই আর জাস্ট কি বলবো, যে খালি আমরা একটু বলে দিচ্ছি যে কি কি জিনিস নিয়ে আমরা কথা বলবো। এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আরো ডিটেইলে কথা বলবো, তখন বুঝবো, অসুবিধা নেই। তো অনেকেই আমাকে অ্যান্সার দিছো যে এই বাম পাশের ছবিটা কি। ভেরি গুড, এত কারেক্ট অ্যান্সার পাবো এটা আমি ভাবি নাই। মাহিরুল, রাইসা, আচল, জাবির, সাকিব, মালিহা, অনেকগুলা, মাহিন, ঈশা, রাস্তি, এটা হলো আমাদের অরোরা বা নর্দার্ন লাইটস। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা অরোরা বা নর্দার্ন লাইটস। তোমরা একটু ক্লাস শেষ করলে একটু তোমরা অরোরা লিখে সার্চ করে দেখবা, অরোরা। ঠিক আছে, এটা লিখে একটু সার্চ করে দেখবা। আমাদেরকে একটু বলি যে আমাদের আমাদের যে আর্থের কিন্তু পোল আছে, তাই না? একটা নর্থ পোল আর একটা হলো সাউথ পোল। তো তুমি যদি এই নর্থ পোল বা সাউথ পোলে তুমি যদি যাও, তাহলে এই নর্থ পোল এবং সাউথ পোলে আকাশে তাকালে তখন দেখা যায় যে এরকম লাইটের নদীর মতো, মনে হচ্ছে যে আলোর একটা নদী, এইরকম সেরকম দেখবা যে আকাশে ভেসে 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 বেড়াচ্ছে। এবং এই অরোরাকে কিন্তু বলা হয় যে ওয়ার্ল্ডের
দুনিয়ার সব থেকে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটা এই অরোরাকে কনসিডার করা হয়। তাহলে এই অরোরাটা কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের নর্থ পোল এবং সাউথ পোলে এই অরোরা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আকাশে কি দেখা যাচ্ছে? এরকম লাইট ভেসে বেড়াচ্ছে, এরকম দেখা যাচ্ছে। এই যে অরোরা তৈরি হয়, কেন অরোরা তৈরি হয়? কেন নর্থ পোলে আর সাউথ পোলেই তৈরি হয়? কেন আমাদের ইকুয়েটরে তৈরি হয় না? কেন বাংলাদেশে দেখতে পাই না? এইটার এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি লুকায় আছে আমাদের এই ম্যাগনেটিজম চ্যাপ্টারের মধ্যে। তো তুমি যদি ম্যাগনেটিজম চ্যাপ্টারটা আমাদের সাথে থাকো, ভালো করে বুঝো, তাহলে তুমি জানবা কিভাবে এই অরোরা তৈরি হয় এবং সেটা কোন মেকানিজমে তৈরি হচ্ছে এবং কেন আমাদের পোলগুলাতেই তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে সায়েন্সে পড়ার বিউটিটা এখানেই যে তোমার সাথে তোমার কমার্সের ফ্রেন্ড সে শুধু এই নর্দার্ন লাইটসকেই দেখতে পাবে, বাট তুমি কিন্তু শুধু নর্দার্ন লাইটসটাই দেখতে পাবা না, এর পিছনের ফিজিক্সটাও তুমি জানবা এবং তুমি কিন্তু সেই এক্সপ্লেনেশনটাকেও এনজয় করতে পারবা। অলরাইট, এরপরে চলে আসি আমাদের চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ আমরা, এটাও আমাদের আলটিমেটলি রিলেটেড টু ম্যাগনেটিজম এবং অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট, এই দুইটা টপিক নিয়ে আমরা আমাদের এই চ্যাপ্টারে কথা বলবো। এবং এই চ্যাপ্টারের যে আউটকাম সেটা যদি আমি এক কথায় সামারাইজ করি, এই যে বাম পাশের লেফট সাইডের যে ছবিটা দেখতে পাচ্ছ যে একটা মানুষের তুলনায় কত বড় একটা ডিভাইস। এই জিনিসটা কি? এটা কিন্তু একটা জেনারেটর। এটা কিন্তু একটা জেনারেটর। ঠিক আছে, এই যে তুমি যে বাসার মধ্যে যে কারেন্ট ইউজ করতেছো, ফ্যান চালাচ্ছ, এসি চালাচ্ছ, টিভি চালাচ্ছ, এটার কারেন্টটা কোথা থেকে আসে? এটা আসে পাওয়ার প্ল্যান্ট থেকে। পাওয়ার প্ল্যান্টের ভিতরে কি থাকে? এরকম ইলেকট্রিক্যাল বড় বড় ইলেকট্রিক্যাল জেনারেটর থাকে। এখানে তুমি দেখতে পাচ্ছ একটা বড় সাইজের ইলেকট্রিক্যাল জেনারেটর কত বড় হইতে পারে। ইলেকট্রিক্যাল জেনারেটর আমাদেরকে কি করে? এই ইলেকট্রিক্যাল জেনারেটর সে হলো মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। মেকানিক্যাল এনার্জিকে সে হলো ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ঠিক আছে, সো এই এই জেনারেটর কিন্তু ডিপেন্ডেন্ট অন ম্যাগনেটস। আর এই পাশের ছবিটা কি? ডান পাশের ছবিটা কি? এটা কি কেউ বলতে পারো ডান পাশের ছবিটা কি? রাইট সাইডে এই ছবিটা কিসের ছবি? কেউ গেস করবা? ইন্টিজার বলছে পাওয়ার প্ল্যান্ট, এটা অ্যাকচুয়ালি একটা ট্রান্সফরমার। এটা একটা ট্রান্সফরমার, একটা বিগ সাইজের ট্রান্সফরমার। ঠিক আছে, এটা মুভির ট্রান্সফরমার না, এটা হলো আমাদের ফিজিক্সের ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার, এটা নিয়েও আমরা কথা বলবো। একটু দেখাই দেই তোমাদেরকে। যেমন আমরা কথা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই প্রিন্সিপালের উপরে বেস করে আমাদের কিন্তু জেনারেটর তৈরি করা হয়। যেমন এই যে তোমরা রাইট সাইডের ছবিটা যদি খেয়াল করো, দেখো এখানে একটা কি আছে? ম্যাগনেটিক ফিল্ড। এই যে নর্থ পোল আর সাউথ পোল, এর মাঝখানে আমরা একটা লুপকে ঘুরাচ্ছি, এটাই কিন্তু একটা জেনারেটর। এভাবে তুমি যদি একটা লুপকে ঘোরাতে থাকো, তাহলে এখানে একটা কি হচ্ছে? তুমি কি পাচ্ছ? দেখো লাইট জ্বলছে, এটাই কিন্তু একটা জেনারেটর। তাহলে জেনারেটরের বেসিক প্রিন্সিপাল ইজ বেসড অন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটা নিয়ে আমরা চ্যাপ্টার 5-এ কথা বলবো। ঠিক আছে, আবার কি নিয়ে কথা বলবো? ট্রান্সফরমার নিয়ে আমরা কথা বলবো। ট্রান্সফরমার তুমি 9-10-এও মনে হয় একটু দেখছো। আচ্ছা, তো ওয়াই ট্রান্সফরমার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটু কথা বলি। এইটা কে কে জানো যে এডিসন অ্যান্ড টেসলা, এদের দুইজনকে কি আমরা চিনি? এডিসন অ্যান্ড টেসলা দুইজন কিন্তু সায়েন্টিস্ট, রাইট? হ্যাঁ, অনেকে বলতেছো যে চিনো, আবার নুসরাত জাহান বলছো যে চিনো না। আচ্ছা, তো এডিসনের নাম তো মনে হয় সবাই শুনছো। এডিসনের নাম সবার মুখস্থ থাকার কথা, থমাস আলভা এডিসন, আমাদের ইনভেন্টর অফ লাইট বাল্ব, রাইট? তো এডিসন অ্যান্ড টেসলা তারা ছিলেন রাইভাল সায়েন্টিস্ট, জাবির বলল। আর মাহিরুল বলল যে ডিসি ভার্সেস এসি, রাইট? হ্যাঁ, তো এডিসন অ্যান্ড টেসলা, তো এখানে কি বলে কে বস, কে খারাপ, এগুলো নিয়ে আমি কথা বলতেছি না। আমরা সায়েন্সের পার্সপেক্টিভ থেকে একেবারে অবজেক্টিভ ভাবে যদি কথা বলি, যে এডিসন হলো ডিসি পাওয়ার, সে ডিসি পাওয়ার আর কি তার ইনভেনশনের মধ্যে, ইনভেনশন বলা যাবে না, বাট তার
কোম্পানি ছিল যেটা ডিসি পাওয়ার সাপ্লাই করতো, আর টেসলা সে হলো এসি পাওয়ার সাপ্লাই করতো। ঠিক আছে, ডিসি পাওয়ার, এসি পাওয়ার। আচ্ছা, তোমরা কি বলতে পারবা তোমাদের ঘরে যে ওয়াল প্লাগ আছে, ওয়াল সকেট আছে, সেই সকেট থেকে তুমি কোন পাওয়ারটা পাও? তুমি কি ডিসি পাওয়ার পাও না এসি পাওয়ার পাও? ভেরি গুড, তার মানে তোমাদের জেনারেল নলেজ অনেক ভালো। আমরা কিন্তু আমাদের আমাদের রুমে আমরা কিন্তু এসি পাওয়ারটা পেয়ে থাকি, এসি পাওয়ারটা পেয়ে থাকি। এসি পাওয়ার মানে হলো অল্টারনেটিং কারেন্ট, এসি মানে অল্টারনেটিং কারেন্ট। এখন তোমার যদি কনফিউশন লাগে যে ভাই অল্টারনেটিং কারেন্ট কি, কোনো অসুবিধা নেই, তুমি এগুলো শুনতে থাকো। আমরা কিন্তু সবকিছু নিয়ে ডিটেইলে কথা বলবো, আমরা কিন্তু দেখবো তখন যে হোয়াট ইজ ডিরেক্ট কারেন্ট আর হোয়াট ইজ অল্টারনেটিং কারেন্ট। এখন শুধু গল্পটা বলতেছি, গল্পটা শুনো। তো মাহিরুল একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন বলছে, তো ওটাও বলতেছি, দাঁড়াও। তো প্রথমে কিন্তু আসলে এসি কারেন্ট ছিল না, প্রথমে কিন্তু ছিল ডিসি কারেন্ট। এডিসন সে হলো ডিসি কারেন্টটা নিয়ে আসছিল। ডিসি কারেন্ট আমরা স্টিল ইউজ করি, কিন্তু কোথায় ইউজ করি? আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ, মানে যেগুলো ব্যাটারিতে চলে সেগুলো চলে এসি কারেন্টে। তো প্রথমে কিন্তু এসি কারেন্ট ছিলই না, ছিল হলো এডিসনের ডিসি কারেন্ট। ঠিক আছে, এখন টেসলার যে এসি কারেন্ট, এটা কিন্তু রেভলিউশনারি ছিল। তো এডিসনের কোম্পানি টেসলার কোম্পানির কাছে এই কারণে মার খেয়ে যাচ্ছিল, লস করে ফেলতেছিল। তো এইটা হলো খুব ফেমাস রাইভালরি তৈরি করে তাদের মধ্যে। এবং এডিসন একবার কি করছে, এই গল্পটাও বলি, যে সে টেসলাকে, এই টেসলার এই এসি কারেন্টটা যে ভালো না সেটা প্রুফ করার জন্য সে কি করছে, সে একটা এলিফ্যান্টকে, একটা হাতিকে এসি কারেন্টের শক দিয়ে মেরে ফেলছে, এবং মানুষের সামনে, মানে মানুষজনকে ডাকছে, বলে আসেন আপনাদেরকে দেখাই, এই যে টেসলা আপনাদের কাছে এসি কারেন্ট বেচতেছে, এ কত বড় বদ লোক, আসেন আপনাদেরকে দেখাই। কিভাবে দেখাইছে? তারা হলো সব মানুষজনকে ডেকে এসি কারেন্ট দিয়ে একটা হাতিকে শক দিয়ে মেরে ফেলছে, এসি কারেন্টের শক দিয়ে মরে গেল। তাইলে কি মানুষের কাছে ডিমোটিভেট করার ট্রাই করছে যে এসি কারেন্ট আপনারা নিয়েন না, বাট আলটিমেটলি যেটা ভালো সেটাই কিন্তু মানুষজন চুজ করছে। এসি কারেন্টটা ছিল সুপেরিয়র, আলটিমেটলি এসি কারেন্ট জিতছে, আমাদের ডিসি কারেন্ট কিন্তু ট্রান্সমিশন লাইনে জিতে নাই। কনজিউমার কিন্তু ডিসি কারেন্টকে কিনে না, কনজিউমার কিন্তু এসি কারেন্টকে কিনে। এবং তার পিছনে কেন ডিসি কারেন্টের চেয়ে এসি কারেন্ট সুপেরিয়র, কেন মানুষজন এডিসনকে রেখে টেসলার কাছে আসলো, সেই গল্প তোমাদেরকে আমরা ক্লাসে শোনাবো। সেটার আজকে তো আমরা ট্রেইলার দিচ্ছি, পুরো মুভি তো আমাদের সামনে, তো সেটার গল্প তোমাদেরকে শোনাবো। এবং সেটার সাথে অ্যাকচুয়ালি আমাদের এই ট্রান্সফরমার জিনিসটা রিলেটেড। ঠিক আছে, এই ট্রান্সফরমার এসি কারেন্টে শুধুমাত্র ট্রান্সফরমার কাজ করে দেখেই আমাদের এই এসি কারেন্ট হলো সুপেরিয়র টু ডিসি কারেন্ট ইন টার্মস অফ ট্রান্সমিশন। ঠিক আছে, ইন টার্মস অফ ট্রান্সমিশন এই গল্পটাও তোমাদেরকে আমরা বলবো, যে কিভাবে আমাদের পাওয়ার জেনারেশন থেকে পাওয়ার কনজিউম করা পর্যন্ত আমরা এখানে বিভিন্ন ধাপে এই যে ট্রান্সফরমার গুলো আমরা ইউজ করি এবং কেন ইউজ করি, এগুলা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তাইলে ফুল মুভির জন্য কি করতে হবে? ফুল মুভির জন্য কষ্ট করে ক্লাসগুলো করতে হবে। ফাইন, তো অনেক কথা বলে ফেলছি, কতক্ষণ লাগলো একটু দেখি, এখনো 1 ঘন্টা হয় নাই, 40 মিনিটস টাইম তোমাদের থেকে নিছি। 40 মিনিটস টাইমের মধ্যে 5টা চ্যাপ্টার শেষ করে ফেলছি, তো ভালোই প্রোগ্রেস, খারাপ না। আচ্ছা, আমার মনে হয় যে আমি অনেকক্ষণ ধরে বকবক করতেছি, আমার মনে হয় যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এর মধ্যে রেইজ হ্যান্ড করতে পারো, তাহলে মনে হয় তুই একটা রেইজ হ্যান্ড নিয়ে, আচ্ছা উদ্ভাস রিলেটেড না, উদ্ভাস রিলেটেড তোমাদের যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো হলো আমাদের ক্লাসের শেষে ভাইয়াদের সাথে কথা বলতে পারবা। এমনি যদি ফিজিক্স রিলেটেড বা এতক্ষণ যে কথা বললাম এগুলো নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে রেইজ হ্যান্ড করলে আমরা 2-একটা কোয়েশ্চেন নিতে পারি, অথবা আবার সামনে আগায় যেতে পারি। হ্যালো ভাইয়া, হ্যাঁ দু একটা রেইজেন এনে ওদের সাথে একটু কথা বলি। আর হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমাদের এই কোর্সটা হচ্ছে আমাদের ওয়েবসাইট www.udbas.com, এখানে এনরোল করা আছে। ফ্রি ক্লাসের রুটিন প্লাস তোমাদের প্রথম পর্বের যে রুটিন গুলো ওখানে আপলোড করা আছে, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে রুটিন গুলো দেখে নিতে পারো। আর ভর্তির জন্য তোমরা আগে পূর্বে যেভাবে ভর্তি হয়েছো সফটওয়্যারের মাধ্যমে আমাদের সেম ভাবে ভর্তি হতে পারবা। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু হ্যান্ড রাইজ করতে পারো,
পারমিশন দিলে ভাইয়ের সাথে একটু কথা বলতে পারবা। ভাই রেজ হ্যান্ড অপশনটা কি অন করা আছে? অন করা আছে। আচ্ছা, না না না, এই অন করা নাই, অন করে দিছি। অন করে দিচ্ছি। অন করে দিছি ভাই আমি, অসুবিধা নেই। হ্যাঁ, তোমরা এখন রেজ হ্যান্ড করতে পারো। ওকে, তাহফাত, হ্যাঁ বলো। আচ্ছা ভাই, একটা ফিজিক্স রিলেটেড কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই স্টেশনারি ওয়েভ তো স্ট্যান্ডিং ওয়েভ, তাহলে ভাই ওটার ভেলোসিটি বলতে কি বোঝায়? ওটার স্টেশনারি ওয়েভে পার্টিকেলের ভেলোসিটি থাকে, বাট পুরো ওয়েভের ভেলোসিটি থাকে না। তার মানে আমরা যেটা বের করি ভাই ভি সমান এফ ল্যামডা, ওটা কি ভাই পার্টিকেলে? সরি, না না, আমরা ওটা তো তুমি ওই যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, সেটা তো তুমি স্টেশনারি ওয়েভের জন্য বের করো না ভাইয়া। ওটা তো তুমি তোমার প্রপাগেটিং ওয়েভের জন্য বের করো, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা যেটা। আচ্ছা, ঠিক আছে, আমাদের যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, সেটা হলো তোমার কাছে একটা প্রপাগেটিং ওয়েভ আছে, এরকম মনে করো একটা তোমার কাছে স্ট্রিং আছে, স্ট্রিং এর মধ্যে দিয়ে একটা ওয়েভ প্রপাগেট করতেছে। আর এই যে পার্টিকেল গুলা, এই পার্টিকেল গুলারও তো একটা ভেলোসিটি আছে না? এরা তো উপরে নিচে ওঠানামা করতেছে। এইটা তুমি কিভাবে বের করবা? এটা হলো আমাদের y ইকুয়ালস টু, আমরা কি শিখছিলাম, a sin 2 pi by lambda vt minus x, তাই না? এটাকে তুমি যদি ডিফারেনশিয়েট করো, তাহলে আসলে তুমি পার্টিকেলের ভেলোসিটি পাবা, পার্টিকেলের ভেলোসিটি। ঠিক আছে, স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কি ভাই ভি সমান এফ ল্যামডা, এটা কি হওয়া পসিবল না? স্ট্যান্ডিং ওয়েভের সময় এই ভেলোসিটিটা তোমার মিনিংলেস হয়ে যাবে। মিনিংলেস অ্যাকচুয়ালি হবে না, কারণ আলটিমেটলি একটা স্ট্যান্ডিং ওয়েভকে আমরা চিন্তা করি দুইটা প্রপাগেটিং ওয়েভের কম্বিনেশন হিসেবে। এইদিকে একটা প্রপাগেটিং ওয়েভ আর এইদিকে একটা প্রপাগেটিং ওয়েভ, তাই না? তাহলে এটারও ভেলোসিটি ভি, এটারও ভেলোসিটি ভি, বাট আলটিমেটলি তুমি যদি পুরো স্ট্যান্ডিং ওয়েভটার কথা চিন্তা করো, সেটার কিন্তু কোনো ভেলোসিটি নাই, মানে সেটার ওয়েভের কোনো ভেলোসিটি নেই, পার্টিকেলের ভেলোসিটি আছে, এবং সেটাকেও তুমি ডিফারেনশিয়েট করে বের করতে পারবে। আচ্ছা, আর ভাই স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স হয় না কেন? ফেজ ডিফারেন্স হয় না কেন? ফেজ ডিফারেন্স আছে তো। তাহলে ভাই ওই যে ভিটির সাথে যে এক্সটা মাইনাস বা প্লাস আকারে নাই, তাহলে তো এটা ফেজ ডিফারেন্স তো না না, শুনো, আমাদের প্রপাগেটিং ওয়েভে সেখানে আমাদের ফেজটা সামনে প্রপাগেট করে, এক ফেজ এক জায়গা থেকে সামনে স্টেশনারি ওয়েভে ফেজ ডিফারেন্স থাকে, কিন্তু সেটা কনস্ট্যান্ট। ফেজ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। আমি তোমাকে কথাটা একটু বুঝাই। বুঝতে পারছি, দুইটা লোবের মধ্যে 180 ডিগ্রি সবসময় কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা হলো ডিফারেন্স। ফেজ, বুঝতে পারছো? জি ভাইয়া, জি। আর ভাইয়া ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে পোলারাইজেশন অফ মিডিয়াম মানে কি? পোলারাইজেশন নিয়ে আমরা কথা বলবো। আমরা হলো এই যে এর পরের চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 7 ফিজিক্যাল অপটিক্স, সেখানে আমরা পোলারাইজেশন নিয়ে। আর ভাইয়া ওয়েভ ফ্রন্ট মানে কি? এটাও আমরা চ্যাপ্টার 7 এ কথা বলবো। হ্যাঁ, কিছু জিনিস হলো ইচ্ছা করেই ওখানে খুব বেশি ডিসকাস করা হয় নাই, বা আমাদের বইয়ের মধ্যেও নাই, এগুলো নিয়েও আমরা কথা বলবো। আমি যদি ওয়েভ ফ্রন্ট তোমাকে ছোট করে বলি, যে এই যে মনে করো এখানে একটা সোর্স আছে, এই সোর্স থেকে মনে করো এরকম ওয়েভ তৈরি হচ্ছে, এরকম চারিদিকে ওয়েভ ছড়ায় পড়তেছে। তুমি এই ছবিটা দেখে বুঝতেছো ওয়েভ কিভাবে আগাচ্ছে, এই যে এভাবে আগাচ্ছে। এই যে সার্কেল গুলো আঁকলাম না, এটাই ওয়েভ ফ্রন্ট, সোজা বাংলায় বললাম, এটাই ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, কেন কিভাবে এগুলো তোমাকে ডিটেইলে বুঝাবো যখন পড়াবো, অসুবিধা নাই। লাস্ট একটা, সেটা হচ্ছে রেজোনেন্সের ক্ষেত্রে দুইটা যখন একসাথে মিলিত হয়, সেক্ষেত্রে প্রথম দিকে ভাই একটা ডিসরাপশন দেখা দেয়, পরে সেটা রেগুলার হয়ে যায়। তো ডিসরাপশনটা কেন দেখা দেয়? ডিসরাপশনটা কেন দেখা দেয়? কারণ ব্যাপারটা তো সহজ। তোমার একটা জিনিস, সে তার একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে আছে, তাই না? সে ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে অন্য একটা ফ্রিকোয়েন্সিতে যাবে। তো এই ট্রানজিশনটা তো স্মুথ না। ট্রানজিশনটা স্মুথ না, কারণ এই ফ্রিকোয়েন্সিতে সে যাবে, এই ফ্রিকোয়েন্সিতে। তো সে এখানে এভাবে সুন্দর মতো যেতে পারে না। যাওয়ার মধ্যে কি হয়, তার মাঝখানে ওই একটা, কি বলবো, তুমি যেটা বললা, ডিসরাপশন হয়, স্মুথলি যেতে পারতেছে না। ঠিক আছে, এবং এটা আমরা সলিউশন থেকে দেখতে পারি যে কিভাবে হচ্ছে, বাট এখানে কারণটা ওইটাই, আমাদের এখানে জিনিসটা স্মুথলি যেতে পারে না, কারণ আমাদের জিনিসটা কি করতেছে, অসিলেট করতেছে। ঠিক আছে, এবং তুমি কত ফোর্স দিচ্ছ সেটার উপরেও কিন্তু
ডিপেন্ড করবে যে তুমি কত অ্যামপ্লিটিউডের ফোর্স দিচ্ছ। তুমি যদি অল্প অ্যামপ্লিটিউডের ফোর্স দাও তাহলে একভাবে ট্রান্সফরমেশনটা হবে, তুমি যদি বেশি অ্যামপ্লিটিউডের ফোর্স দাও তাহলে আরেকভাবে ট্রান্সফরমেশনটা হবে। ঠিক আছে, এইভাবে আমাদের জিনিসটা উপর ডিপেন্ড করে। ইভেন আমাদের এখানে সিস্টেমে ড্যাম্পিং আছে কিনা তার উপরও এটা ডিপেন্ড করে। আর ভাইয়া নোডে চেঞ্জ অফ প্রেসার ডেনসিটি ম্যাক্সিমাম মানে কি বোঝায়? নোড, নোড মানে কি? যেগুলা মানে একদম নড়ে না, না কথাটা কি ঠিক হলো? স্ট্যান্ডিং, যেগুলোর অ্যামপ্লিটিউড নাই। আমি নিজেই উল্টাপাল্টা লাগছে, এটা হলো নোড আর এটা হলো অ্যান্টি নোড, ঠিক আছে না? হ্যাঁ, এখন বলো কি হইছে? নোডে চেঞ্জ অফ প্রেসার এন্ড ডেনসিটি ম্যাক্সিমাম কেন? প্রেসার এন্ড ডেনসিটি ম্যাক্সিমাম, তাই কি? হ্যাঁ, বইয়ে তো তাই লেখা ছিল। এমনটা তো হওয়ার কথা না। অ্যান্টি নোডে মিনিমাম আর নোডে ম্যাক্সিমাম। আমার মনে হয় কথাটা উল্টা হয়ে গেছে সামহাও। কথাটা কি সামহাও হওয়ার কথা উল্টা হয়ে ছিল? গেছে, কারণ আমাদের অ্যান্টি নোডে আমাদের ম্যাক্সিমাম, এটা অ্যান্টি নোডে আমাদের ম্যাক্সিমাম চেঞ্জ হচ্ছে না, এখানে আমাদের সবকিছুর ভ্যারিয়েশনটা ম্যাক্সিমাম হচ্ছে না। দেখো, আর নোডে তো আমাদের কোনো ভ্যারিয়েশন নেই, নোড তো একটা স্ট্যাটিক পয়েন্ট। ঠিক আছে, তুমি একটু অন্য একটা বই চেক করে দেখো, ঠিক আছে? অনেক সময় এটা তোমার মিস বাই মিস্টেক প্রিন্ট হতে পারে, তারপর যদি না হয় আমাকে ক্লাসে আবার জিজ্ঞেস করো, ঠিক আছে? জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে হ্যান্ড রাইজ করার মতো? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাইসা, বলো কেমন আছো? জি ভালো আছি। ভাই আমার একটা প্রশ্ন ছিল ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার থেকে। আমরা বলো। যে ইভাকুয়েট করি অনেক সময় ওয়েল গুলো, তখন হলো মানে আমরা এইচটা অন্যভাবে বের করি, মানে সেন্টার অফ ম্যাস দিয়ে, ওটা কিভাবে করে? আমরা এটা নিয়ে কথা বলছি না আমাদের এখানে, যখন মনে করো তুমি কি আমাদের ক্লাসটাতে ছিলা? আমাদের আগের ইয়েতে ছিল না তুমি রাইসা? দেখো, মনে করো এইটা একটা, মনে করো ওয়েল, এটা এরকম পানি দিয়ে ভর্তি করা আছে, এতটুকু ভর্তি করা আছে। এখন তুমি করবা কি, এই পানিকে বের করে নিবা, পানিকে বের করে এইখানে উঠাবা। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যেই পানিটা এই উপরের পানির লেয়ার, তাকে কতটুকু সরাইতে হচ্ছে। মনে করো আমি বললাম যে এই ডেপথটা হলো মনে করো 1 মিটার, আর টোটাল ডেপথটা মনে করো 3 মিটার। কথার কথা, আমি এক্সাম্পল দিচ্ছি। তাহলে একদম টপ লেয়ারকে কতটুকু উঠাইতে হয়? 1 মিটার উঠাইতে হয় না? আর একদম বটম লেয়ারকে কতটুকু উঠাইতে হয়? 3 মিটার উঠাইতে হয় না? বুঝতে পারতেছো? এক এক লেয়ারকে কিন্তু আসলে এক এক পরিমাণ ডিসপ্লেস করতে হয়। তাহলে এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই টোটাল পানির ডিসপ্লেসমেন্ট কত, তোমাকে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট নিতে হবে না আসলে? যে টোটাল পানির ডিসপ্লেসমেন্ট বের করার জন্য কোন লেয়ারের হইছে 1, কোন লেয়ারের হইছে 3, তাহলে আমি যদি বলি যে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট সেটা কত হবে? 1 + 3 / 2, তাই না? 1 + 3 / 2। তাহলে আমি আসলে কি করছি, এই মিডল পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা বের করছি, তাই না? এই মিডল পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা বের করছি। আর ইন টেকনিক্যাল টার্মস এই মিডল পয়েন্টটা, এটাকে আমরা বলি সেন্টার অফ ম্যাস। ঠিক আছে? সো আমি তোমাকে বলবো যে তুমি এটা একটু আমাদের ওই লেকচার যেটা আমাদের ছিল, ওই লেকচারটা তুমি যদি একটু দেখো, অথবা আমাদের যে রিভিশন পর্বেও কিন্তু আমরা এরকম ম্যাথ নিয়ে কথা বলছি। তুমি রিভিশন পর্বের এই ক্লাসটাও দেখো, তাও আই হোপ যে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে রাইসা? জি ভাই। ওকে, আর কেউ আছো হ্যান্ড রাইজ করার জন্য? ভাই আর কেউ নাই? আরেকজন আছে ভাইয়া, মাহিন। হ্যাঁ, মাহিন কোশ্চেন করতে পারে। মাহিন কোশ্চেন করতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। হ্যাঁ, একটা ওয়েভ থেকে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্টেশনারি ওয়েভের অ্যামপ্লিটিউডটা কি পজিশন ডিপেন্ডেন্ট নাকি টাইম ডিপেন্ডেন্ট? স্টেশনারি ওয়েভের Position উপর vary করে? এটা হলো আমাদের পজিশন, অ্যামপ্লিটিউড পজিশন ডিপেন্ডেন্টও না। ও স্টেশনারি ওয়েভের, হ্যাঁ ভাই, স্টেশনারি ওয়েভের পজিশন ডিপেন্ডেন্ট, স্টেশনারি ওয়েভের পজিশন ডিপেন্ডেন্ট। কারণ হলো কোশ্চেনে বা টাইম ডিপেন্ডেন্ট লেখা ছিল। না, তাহলে তো ওখানে ভুল লেখা ছিল, এটা একটু রিপোর্ট করে দিও, তখন ঠিক করে দিব। ঠিক আছে? কোশ্চেনটা এটা পজিশন ডিপেন্ডেন্ট। আমরা ওই যে দেখাইছিলাম যে মনে করো এই যে এরকম একটা টাইম,
এরকম ছিল না, দেখো তো মনে আছে কিনা, 2a মনে করো ছিল সাইন 2 পাই বাই, দাঁড়া আমি তো নিজে ভুলে গেছি, কে মানে কি, কে মানে হলো 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স, আর এটা এটা হলো ওমেগা টি 2 পাই বাই ল্যামডা ভিটি, এরকম ছিল না? জি ভাই এরকম এরকম ছিল না? এই যে এই জিনিসটা, এটা কিন্তু আমাদের হলো অ্যামপ্লিটিউড, এটা কিন্তু আমাদের অ্যামপ্লিটিউড। এবং দেখো এটা কার ফাংশন, এটা এক্স এর ফাংশন না, এটা কিন্তু এক্স এর ফাংশন, বুঝতে পারছো? আর এই যে এই টার্মটা, এটা কিন্তু আমাদের সিম্পল হারমোনিক মোশন, এটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন, এটা কিন্তু আসলে ওমেগা টি, এই ভিতরের যে টার্মটা এটা কিন্তু ওমেগা টি, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু সিম্পল হারমোনিক। ওইখানে লেখা ছিল জেনারেল ইকুয়েশন a sin omega x, এটা তো ঠিক না? সরি এ, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই। আর এটা এটা তোমার ওই যে বাউন্ডারি কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, এই তোমার ওই যে মনে আছে যে ফ্রি এন্ড নাকি ফিক্সড এন্ড, এরকম আমরা কিছু কথাবার্তা বলছিলাম, ফ্রি এন্ড হলে একটা সাইন একটা কজ, আর ফিক্সড এন্ড হলে উল্টে যায়, এরকম, ঠিক আছে? সো আলটিমেটলি কথাটা হলো, হ্যাঁ অ্যামপ্লিটিউড ইজ ডিপেন্ডেন্ট অন পজিশন, অ্যামপ্লিটিউডের সবসময় পজিশন থাকবে, মানে টাইম থাকবে পজিশন না 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 না, টাইমের সাথে যেটা চেঞ্জ হচ্ছে ওটা তো অসিলেটরি পার্ট, ওটাই তো সিম্পল হারমোনিক মোশন, আর পজিশনের সাথে যেটা চেঞ্জ হচ্ছে সেটা হলো অ্যামপ্লিটিউড। বুঝতে পারছি, ঠিক আছে মাহি? জি ভাই বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, অলরাইট। তাহলে মনে হয় আমরা কিছু তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিলাম যেগুলো হয়তো তোমাদের আগে কনফিউশন ছিল। তো চলো আমরা তাহলে আবার কন্টিনিউ করি আমাদের যে ডিসকাশন আমরা করতেছিলাম, আমরা এইটা শেষ করে দেই, তারপরে তোমাদের আবার কোয়েশ্চেন থাকলে আবার আমরা কথা বলবো, কোনো সমস্যা নেই। সো চ্যাপ্টার 6 জিওমেট্রিক, যেখানে আমরা কি নিয়ে কথা বলতে পারি, আমরা প্রথমত কথা বলবো লেন্স নিয়ে। লেন্স নিয়ে আমরা কথা বলবো যে একটা লেন্সে কিভাবে ইমেজ তৈরি হয়। এটা তোমরা 9-10-এও কিছুটা পড়ছো, যে আমাদের লেন্সে যদি এক পাশে তুমি অবজেক্ট রাখো, আরেক পাশে ইমেজ তৈরি হইতে পারে, একই পাশে ইমেজ তৈরি হইতে পারে, রিয়েল ইমেজ হইতে পারে, ভার্চুয়াল ইমেজ হইতে পারে, এগুলো নিয়ে তোমরা 9-10-এ কথা বলছো। আমরা এইচএসসি লেভেলে এসে আমরা শুধু এগুলো নিয়ে কথাই বলবো না, আমরা এগুলোর ইকুয়েশন নিয়ে কথা বলবো, কিভাবে লেন্সটাকে তুমি কন্ট্রোল করতে পারো, কিভাবে কতটুকু কার্ভেচার দিয়ে লেন্স বানালে সেটার ফোকাস কতটুকু হবে, এগুলো নিয়ে আমরা ইন ডিটেইল ইন ইকুয়েশন ফর্ম আমরা ডিসকাস করব আমাদের এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, অনেকে সহজ একটা চ্যাপ্টার, এত সহজ সহজ প্রশ্ন আসে পরীক্ষায়, তারপরও আমাদের স্টুডেন্টরা ভুল করে ফেলে। তো সেই ভুলগুলো যাতে তোমাদের না হয় সেই জন্য আমরা এখানে তোমাদেরকে পুরো জিনিসগুলো খুব সুন্দর করে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। কিভাবে আমাদের এইখানে ইকুয়েশন গুলো প্লাস মাইনাস গুলো নিতে হয় সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা কথা বলবো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস নিয়ে। অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস এর মধ্যে আমাদের মেজর দুইটা পার্ট হলো, একটা মাইক্রোস্কোপ আর একটা হলো টেলিস্কোপ, যেখানে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ। মাইক্রোস্কোপ দিয়ে আমরা কি করি, ছোট ছোট জিনিসকে অনেক বড় করে দেখতে পারি, যেটা তোমরা বায়োলজি ল্যাবে তোমরা মনে হয় দেখছো। আর টেলিস্কোপ যেটা, এটা দিয়ে আমরা দূরের জিনিসকে দেখতে পারি। যেমন তুমি যদি আকাশে চাঁদ অবজার্ভ করতে চাও তখন তুমি এরকম একটা টেলিস্কোপ ব্যবহার করতে পারো, অথবা আমরা যে বাইনোকুলার ইউজ করি সেটাও কিন্তু এইরকম একটা টেলিস্কোপের এক্সাম্পল হতে পারে। তো এইগুলো আমাদের অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো কিভাবে কাজ করে, কোন ইকুয়েশন দিয়ে কাজ করে, কিভাবে এদের ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো হয়, সেগুলো নিয়েও আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব। আচ্ছা, এর পরে যেটা আসবে আমাদের চ্যাপ্টার 7, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফিজিক্যাল অপটিক্স। এন্ড হোয়াট ইজ ফিজিক্যাল অপটিক্স? আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্সে আমরা শুধুমাত্র লাইটের জিওমেট্রিক্যাল প্রপার্টি নিয়ে ইন্টারেস্টেড। লাইট যদি আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে, সে রিফ্লেকশনের সময় তার অ্যাঙ্গেল কত হবে, রিফ্র্যাকশনের সময় তার অ্যাঙ্গেল কত হবে, এগুলো হলো লাইটের জিওমেট্রিক্যাল প্রপার্টি। আর লাইটের ফিজিক্যাল প্রপার্টি হলো লাইট কি ওয়েভ নাকি পার্টিকেল। চ্যাপ্টার 7 এ এসে আমরা দাবি করব যে লাইট ইজ এ ওয়েভ। আমরা কি বলতেছি, লাইট ইজ এ ওয়েভ। এবং এটা কেমন ওয়েভ, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ওয়েভটাকে আমরা বলি যে এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ফিজিক্যাল অপটিক্সের সেন্টার পয়েন্ট হলো লাইট ইজ এ ওয়েভ এন্ড ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে অন্য যে কোনো ওয়েভের মতো এটার কি থাকবে, এটার ওয়েভ লেন্থ থাকবে, এটা সামনের দিকে প্রোপাগেট করবে। তাহলে এটা যদি ওয়েভ হয়, ওয়েভের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে। এখন তুমি বলতে পারো, ভাইয়া আপনি কিভাবে বললেন লাইট ওয়েভ, আপনি কি দেখছেন?
লাইট ওয়েভের মতো করে যায়। আমি তো পানিকে দেখতে পাই, পানিতে যে ওয়েভ তৈরি হয় আমি দেখতে পাই, এর মধ্যে আমার কি হয়, এটা উপরে উঠে নিচে নামে। লাইটের বেলায় কি এরকম চোখে দেখা যায়? দেখা তো যায় না। তাহলে কিভাবে আপনি দাবি করে বসলেন লাইট ওয়েভ? কিভাবে দাবি করে বসলাম সেটার প্রুফ আমরা তোমাদেরকে এই চ্যাপ্টারে দিব। আমরা এখানে প্রথমে কথা বলবো লাইটের ডিফারেন্ট ওয়েভ লেন্থের জন্য আমাদের কেমন হয়, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন তোমরা যদি এখানে দেখো যে লাইটের ডিফারেন্ট ওয়েভ লেন্থ, সেগুলোর কালার কেমন হয়, সেগুলো ওয়েভ লেন্থের সাইজ কেমন হয়, এগুলো নিয়ে আমরা প্রথমে ডিসকাস করব। এরপরে আমরা দেখাবো যে আমাদের ওয়েভ নেচার অফ লাইট, সেটার প্রুফ তোমাদেরকে আমরা দেখাবো। যেমন এই ডান পাশের ছবিটা একটু খেয়াল করো, যে আমার কাছে এখানে দেখো দুইটা ওয়েভের সোর্স আছে, দুইটা ওয়েভের সোর্স আছে। এখান থেকে যখন এই ওয়াটার ওয়েভ গুলা তৈরি হচ্ছে, এখান থেকে যখন ওয়াটার ওয়েভ গুলো তৈরি হচ্ছে, তোমরা দেখো কোন কোন জায়গায় এই যে বি পয়েন্টে খেয়াল করো, ওয়েভ কিন্তু নাই হয়ে গেছে, ওয়েভ কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু মাঝখানের পয়েন্টে আবার ওয়েভ আছে, আবার ওয়েভ নাই, আবার ওয়েভ আছে। তাহলে এই যে প্যাটার্নটা তুমি দেখতে পাচ্ছ, দুইটা ওয়েভের সোর্স তারা একটা আরেকটাকে ক্যান্সেল করে দিতে পারে, এই ঘটনাটাকে আমরা বলি ইন্টারফিয়ারেন্স অফ ওয়েভস। এবং আমরা যদি সেম এক্সপেরিমেন্টাল লাইট নিয়ে করি, আমরা যদি দুইটা সোর্স থেকে লাইট ওয়েভ নিয়ে আসি, তখন আমরা এইরকম একটা ছবি দেখতে পাই। দেখো মাঝখানে লাইট আছে, আবার এখানে লাইট নাই, আবার লাইট আছে, আবার লাইট নাই। তো খুবই মিস্টেরিয়াস এবং খুবই ইন্টারেস্টিং একটা প্যাটার্ন, এটাকে আমরা বলি ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন। এবং যেহেতু লাইট এরকম ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করে জাস্ট লাইক অ্যান ওয়াটার ওয়েভ, এটা কিন্তু আমাদের প্রুফ অফ ওয়েভ নেচার অফ লাইট। এবং এগুলো নিয়েও কিন্তু আমরা অনেক ডিসকাশন করব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আরেকটু সামনে আগাই। এরপরে আমরা শুধু এখানে ইন্টারফিয়ারেন্স অফ লাইট না, আরো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। যেমন একটু আগে বলতেছিলাম পোলারাইজেশনের কথা, তারপরে বলতেছিলাম আমাদের ডিফ্র্যাকশনের কথা, এগুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আজকে তো জাস্ট আইডিয়াগুলো দিচ্ছি, তো জিস্ট কথাটা, আমাদের মেইন কথাটা তোমাদের সামনে একটু বলতেছি যে কি কি শিখবা। রাইসা বলছে যে ওয়েভ সুপারপজিশন, রাইট রাইসা, ওয়েভ সুপারপজিশন থেকে আমাদের আসলে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটা আসে। চ্যাপ্টার 8, ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স। তো ওয়াই মডার্ন ফিজিক্স? এখানে মডার্নের কি হইলো হঠাৎ করে? তো ছবিটা দেখতেছো, ইকুয়েশনটা সবাই চিনো, E ইকুয়ালস টু mc স্কয়ার, আর মানুষটাকে পাশে কে লিখতেছে E ইকুয়ালস টু mc স্কয়ার, তাকেও মনে হয় সবাই চিনি। তো তুমি সায়েন্সের স্টুডেন্ট হও না হও, তুমি আর্টস কমার্সের স্টুডেন্ট হইলেও কাউকে যদি বলা হয় যে একটা ইকুয়েশন বলেন, ফিজিক্সের একটা ইকুয়েশন বলেন, তারা কিন্তু সবাই বলবে E ইকুয়ালস টু mc স্কয়ার, রাইট? E equals to mc square is a very very famous equation. আর এই যে পার্সোনালিটি যেখানে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু দি ফেমাস আলবার্ট আইনস্টাইন, রাইট? এটা আলবার্ট আইনস্টাইন এবং তার বিখ্যাত ইকুয়েশন E equals to mc square। তো এই আইনস্টাইনের হাত দিয়ে যেই ফিজিক্সের জন্ম হইছে, আইনস্টাইনের সময় থেকে যেই ফিজিক্সের জন্ম হইছে, তাকে আমরা বলবো মডার্ন ফিজিক্স। এখন কেন মডার্ন বলা হচ্ছে? এই মডার্ন ফিজিক্সেরও জন্ম কিন্তু আমাদের আসলে 1900s-এ, 1900 সালের পরে, তারপরে কিন্তু মডার্ন ফিজিক্সের জন্ম। তার মানে তুমি বুঝতে পারতেছো যে মডার্ন ফিজিক্স নিয়ে আমরা কথা বলবো, সেটাও কিন্তু অলরেডি প্রায় আমাদের কত 120 বছর পুরনো। মানে মডার্ন ফিজিক্সটাও আসলে 120 বছর পুরনো। এখন এটাকে মডার্ন বলাটার কারণটা হলো, এই 1900s এর আগে সায়েন্টিস্টরা মনে করতেছিল যে, মানে 1900s এর দিকে আর কি, সায়েন্টিস্টরা মনে করতেছিল যে দে হ্যাভ অলরেডি ডিসকভার্ড অল দ্য লজ অফ ফিজিক্স। যত ফিজিক্সের ইকুয়েশন আছে বা যত ফিজিক্সের লজ আছে, সেটা মনে হয় আমরা জানি, নতুন করে তেমন কিছু জানা নাই। এটা সেই সময়কার সায়েন্টিস্টরা মনে করত, ঠিক আছে? তো আলবার্ট আইনস্টাইন উনি তার বিখ্যাত সব থিওরি দিয়ে উনি দেখাই দিলেন যে আমরা তো আসলে সবকিছু জানি, এটা তো সত্যি না, বরং আমরা আসলে অনেক 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 কিছু ডিসকভার করা এখনো বাকি আছে। তার মানে উনি যে পুরা একটা নতুন শিফট নিয়ে আসলেন ফিজিক্সে, এই জন্য এটাকে বলা হচ্ছে মডার্ন ফিজিক্স। তো এই মডার্ন ফিজিক্সে আমরা কি কি শিখবো? এই মডার্ন ফিজিক্সে কি কি শিখবো আসো আমরা একটু দেখি।
আমরা শিখব স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। হোয়াট ইজ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে আমরা অনেক ডিটেইলে কথা বলবো। এটা অনেকে তোমাকে বলবে অনেক কঠিন, এটা মোটেও কঠিন না, এটা এটা খুবই সহজ। বাট এটা কি কোন দিক থেকে সহজ, কোন দিক থেকে কঠিন? এটা কি ম্যাথমেটিক্যালি সহজ নাকি কঠিন? এখানে অঙ্ক করা, পরীক্ষায় পারা সহজ নাকি কঠিন? উত্তর হলো খুবই সহজ। এটা কনসেপচুয়ালি সহজ নাকি কঠিন? কনসেপচুয়ালি আমি স্বীকার করব যে একটু কঠিন। কি কি জিনিস আমরা শিখব? আমরা প্রথমত শিখব যে একটা স্পিড লিমিট, দেখো দেখতে পাচ্ছ স্পিড লিমিট 3 × 10⁸ মিটারস পার সেকেন্ড। আইনস্টাইন আমাদেরকে বলছে দুনিয়াতে কোনো কিছু এই স্পিড লিমিটকে এক্সিড করতে পারে না, এটাকে ক্রস করতে পারে না। তুমি যতই ট্রাই করো, ইউ ক্যান নেভার গো ফাস্টার দ্যান দ্য স্পিড অফ লাইট, 3 × 10⁸ মিটারস পার সেকেন্ড। এবং এই যে একটা কনস্ট্রেইন্ট, একটা ইউনিভার্সাল একটা কনস্ট্রেইন্ট মানে হলো বাধা, একটা লিমিট। এই যে ইউনিভার্সাল লিমিট, এই লিমিটের কিছু উইয়ার্ড রেজাল্ট আছে যেটা আমরা আমাদের এভরিডে লাইফে ফিল করি না, বিকজ উই আর মুভিং ভেরি স্লো। আমাদের যে স্পিড সেটা কত, 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। বাট ইফ ইউ গো ভেরি ভেরি ফাস্ট কম্পেয়ার টু দ্য স্পিড অফ লাইট, মানে তুমি মনে করো লাইটের স্পিডে 90% স্পিডে যাচ্ছ, 95% স্পিডে যাচ্ছ, ইন দ্যাট কেস এমন উইয়ার্ড কিছু সিচুয়েশন তৈরি হয়, এমন উইয়ার্ড কিছু ফেনোমেনা তৈরি হয় যেগুলোই আসলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এক্সপ্লেইন করে। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলে আমরা ধরে নেই যে টাইম ইজ এ অ্যাবসলিউট থিং। টাইম কারো উপরে ডিপেন্ড করে না, তাই না? মনে করো আমার জন্য যদি 1 সেকেন্ড টাইম পার হয়, তোমার জন্য 1 সেকেন্ড টাইম পার হয়েছে, টাইম অ্যাবসলিউট। তোমার 1 সেকেন্ড আর আমার 1 সেকেন্ড কম বেশি না। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলে যে আমাদের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে, সেই ক্ষেত্রে টাইম অ্যাবসলিউট না। তোমার টাইম আমার টাইম ডিফারেন্ট হইতে পারে। খুবই খুবই উইয়ার্ড একটা জিনিস। যেমন তোমাকে এটা এরকম করে এক্সাম্পল দিলে হয়তো বুঝতে সহজ হবে বা কিছুটা তুমি ধরতে পারবা। যেমন ধরো তোমার মনে করো একটা টুইন ব্রাদার আছে। তোমার টুইন ব্রাদার কি করছে, সে একটা স্পেস শিপে করে সে হলো মনে করো লাইট স্পিডের কাছাকাছি স্পিডে তোমার স্পেসে ঘুরে বেড়াইতে চলে গেছে, আর তুমি পৃথিবীতে বসে আছো। এরপরে মনে করো 50 বছর পার হয়ে গেছে, তুমি বুড়া হয়ে গেছো, বাট তোমার সেই ভাই সে যদি তখন ব্যাক করে আসে, দেখা যাবে যে তার বয়স হয়তো 10 বছর বাড়ছে। তোমার এদিকে বয়স বাড়ছে 50 বছর, তোমার ভাইয়ের বয়স বাড়ছে 10 বছর। কিভাবে হইলো, কেমনে হইলো, কি এর পিছনে আছে? আমাকে মাহিরুল বলছে ইন্টারস্টেলার মুভিতে এরকম দেখায়, এক্স্যাক্টলি তাই। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো যে টাইম ইজ নট অ্যাবসলিউট, লেন্থ ইজ নট অ্যাবসলিউট। এখানে যে ফিগারটা আছে, এই ফিগারটা এখন আমি তোমাকে এক্সপ্লেন করতে পারি, বাট এক্সপ্লেন করতে গেলে আমার মনে হয় তোমার ক্লিয়ার হওয়ার চেয়ে বেশি আরো বেশি কনফিউজ হয়ে যাবা। সো আমি জাস্ট ট্রেইলার গুলা দিচ্ছি আজকে, ঠিক আছে? ইন্তিজার জিজ্ঞাসা করছে এগুলো কি রিয়েল লাইফে হয় কিনা। এক্স্যাক্টলি এগুলো রিয়েল লাইফে হয়, ঠিক আছে? এবং এগুলোর আমরা প্রুফ তোমাদেরকে দিব যে কিভাবে এটা রিয়েল লাইফে হয়, এটা আমরা কিভাবে জানি। আমরা মিউন পার্টিকেলের এক্সাম্পল তোমাদেরকে দিব যে কিভাবে মিউন পার্টিকেল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে কাজে লাগায় তোমার হলো বেশিক্ষণ বেঁচে থাকে, ঠিক আছে? এগুলো আমরা সব দেখব। এগুলো সবই ভেরি ভেরি প্র্যাকটিক্যাল জিনিস, কোনোটাই মানে আন্দাজে কথাবার্তা না, এগুলোরই খুব ভালো রকম প্রুফ আছে আমাদের কাছে। ওকে, এবং ওই যে ইন্টারস্টেলার মুভির কথা বলছে, ওখানে যদিও আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির চেয়ে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি ইজ মোর ভ্যালিড, বাট স্টিল তোমরা দেখতে পারো বা কিছুটা তো আইডিয়া পাবা। আর রাইসা জিজ্ঞেস করছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আর থিওরি অফ রিলেটিভিটির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। থিওরি অফ রিলেটিভিটি ইজ ভেরি ভেরি ওল্ড। থিওরি অফ রিলেটিভিটি বলে যে কোনো একটা টার্ম হলো রিলেটিভ হইতে পারে। মানে ব্যাপারটা এরকম, ধরো একটা কলম আমার থেকে 10 মিটার সামনে আছে, বাট তুমি মনে করো আসো মনে করো কোথায়, তুমি মনে করো আসো চট্টগ্রাম। তুমি যখন চিটাগাং থেকে সেম কলমের পজিশন মেজার করবা, আমার থেকে সেটা যদি 10 মিটার সামনে থাকে, তোমার থেকে কিন্তু সেটা 500 কিলোমিটার দূরে। তার মানে আমাদের পজিশন ইজ এ রিলেটিভ টার্ম। এটা কিন্তু থিওরি অফ রিলেটিভিটি, এবং এই জিনিসটা কিন্তু আমরা গ্যালিলিওর টাইম থেকেই আমরা জানি যে পজিশন ইজ এ রিলেটিভ টার্ম, ভেলোসিটি ইজ এ রিলেটিভ টার্ম। আর আইনস্টাইন এসে এই থিওরি অফ রিলেটিভিটির একটা নতুন কি বলবো আমাদেরকে নতুন একটা ওয়েতে এই থিওরি অফ রিলেটিভিটি দেখাইছেন। এবং এটা দুইটা পার্ট আছে, এর মধ্যে একটা হলো স্পেশাল থিওরি আর একটা হলো জেনারেল থিওরি।
স্পেশাল থিওরি হলো যেটা নিয়ে আমরা আমাদের এই এইচএসসি তে কথা বলবো, আর জেনারেল থিওরি হলো থিওরি অফ গ্র্যাভিটি, যেটা নিয়ে আমরা কথা বলবো না। ওকে, এরপরে আমরা কি কথা বলবো? এরপরে আমরা কথা বলবো কোয়ান্টাম ইফেক্টস নিয়ে। তো কোয়ান্টাম ইফেক্টস মানে হলো যে এর আগের চ্যাপ্টারে আমরা তোমাদেরকে বলছি যে লাইট হলো ওয়েভ, এবং খুব কড়া ভাবে তোমার কাছে দাবি করছি যে লাইট যে ওয়েভ এটা তোমাকে মানতেই হবে, এটা তুমি অস্বীকার করতে পারবে না। কেন অস্বীকার করতে পারবে না? কারণ আমি তোমাকে দেখাইছি যে লাইটের ইন্টারফিয়ারেন্স হয়, তাই লাইট ওয়েভ, এটা তোমাকে মানতেই হবে। কিন্তু এই চ্যাপ্টারে এসে, এক চ্যাপ্টার পরে এসে তোমার কাছে এখন আমি বলবো যে ভাই তোমাকে আমি বলছিলাম লাইট ওয়েভ, এটা এত সিরিয়াসলি নিও না, লাইট মাঝে মাঝে পার্টিকেলের মতো আচরণ করে। এখন তুমি তো ক্ষেপে যাওয়াটা তোমার স্বাভাবিক, ভাই আপনি একবার বলতেছেন ওয়েভ, একবার বলতেছেন পার্টিকেল, আগে আপনারাই ডিসাইড করেন যে লাইট কি ওয়েভ নাকি পার্টিকেল, তারপরে পড়াইতে আসেন। কিন্তু মজার ব্যাপার হলো যে লাইট এমন একটা জিনিস, এটা কখনো কখনো ওয়েভের মতো আচরণ করে, কখনো কখনো পার্টিকেলের মতো আচরণ করে, বা আরো অ্যাকুরেটলি বললে এটার মধ্যে ওয়েভ এন্ড পার্টিকেল নেচার একসাথে কোএক্সিস্ট করে। ঠিক আছে, তো খুবই উইয়ার্ড শোনাচ্ছে, এটাকে আমরা বলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এবং এইটারও প্রথম যে আমাদের এক্সপ্লেনেশন, এটাও প্রথম দিছিলেন আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে। এই জিনিসগুলোকে আমরা বলি, এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির কথা বলতেছি, এই জিনিসগুলোকে আমরা বলি কোয়ান্টাম ইফেক্টস। তোমরা কোয়ান্টাম মেকানিক্স এর নাম শুনছো, কোয়ান্টাম মেকানিক্স নিয়ে তো আমরা এখানে কথা বলবো না, বাট কোয়ান্টাম মেকানিক্স এর কিছু আর্লি এক্সপেরিমেন্ট, আর্লি ভার্সন যেখান থেকে আমাদের কোয়ান্টাম মেকানিক্সটা আসছে, সেটার আমরা এখানে ডিসকাশন গুলা করব, যার মধ্যে ফটো ইলেকট্রিক ইফেক্টস থাকবে, যেখানে আমরা লাইটের পার্টিকেল নেচার নিয়ে কথা বলবো, কম্পটন ইফেক্ট থাকবে, যেখানে একটা লাইট এসে ইলেকট্রনকে ধাক্কা দিয়ে সরাই দিবে, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এরপরে আমরা কথা বলবো কি নিয়ে? কোয়ান্টাম ইফেক্টস নিয়ে আমরা কথা বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রোডিঞ্জারের বিড়াল, এটা শ্রোডিঞ্জারস ক্যাট। এই জিনিসটা, এই এক্সপেরিমেন্টের সম্পর্কে কে কে শুনছো একটু বলো দেখি। এখানে যে ছবিটা দেওয়া শ্রোডিঞ্জারস ক্যাট, এক্সপেরিমেন্টের সম্পর্কে তোমরা শুনছো? আচ্ছা, তো ছবিটা দিছি একটু মজা করার জন্য, এই যে ক্যাট একই সাথে অ্যালাইভ, একই সাথে ডেড, সুপারপজিশন অফ কোয়ান্টাম স্টেটস, এগুলো নিয়ে তো আমরা খুব বেশি কথা বলবো না, বাট জাস্ট একটু তোমাদেরকে মজা করার জন্য দেওয়া। আমরা এখানে কথা বলবো হাইজেনবার্গস আনসার্টিনিটি প্রিন্সিপাল নিয়ে। হাইজেনবার্গস আনসার্টিনিটি প্রিন্সিপাল হলো, আমরা এখানে দেখতে পাবো যে তুমি চাইলেই একটা কোয়ান্টাম অবজেক্ট মানে খুবই 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 ছোট 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 একটা পার্টিকেল, তার তুমি পজিশন এন্ড ভেলোসিটি একসাথে মেজার করতে পারবে না। আমি একটা এক্সাম্পল দিই। তুমি মনে করো গাড়িতে করে যাচ্ছ, আমি তোমাকে ফোন দিছি, এই তুমি কোথায় আছো? তুমি বললা যে ভাইয়া আমি তো একটা রেস্টুরেন্টে থেমে আছি। আমি বললাম যে রেস্টুরেন্টে খাইতে নামছি, মানে তোমার গাড়ির ভেলোসিটি কত? তুমি বললা যে ভাইয়া 0। তুমি বললা তোমার গাড়ির পজিশন, বললা গাড়ির ভেলোসিটি বললা, ঠিক আছে। বাট ইন কোয়ান্টাম মেকানিক্স ফর কোয়ান্টাম অবজেক্টস, তুমি একটা কোয়ান্টাম অবজেক্টের পজিশন এবং ভেলোসিটি একই সাথে অ্যাকুরেটলি মেজার করতে পারবা না। এটাকে আমরা বলি হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে। ও আচ্ছা, ইন্টিজার বলছে এটা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আছে, ভেরি গুড। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে থাকলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বাট এটা নিয়েও আমরা এই ফিজিক্সে কথা বলবো। আচ্ছা, এরপরে চলে আসো চ্যাপ্টার 9, অ্যাটমিক মডেল এন্ড নিউক্লিয়ার ফিজিক্স। তো এইখানে প্রথম পেজ উল্টাইলেই ইন্টিজার আমাকে বলবে যে ভাইয়া এটা কেমিস্ট্রিতে আছে। তো ইন্টিজারের জন্য পেজ উল্টাইলাম, অ্যাটমিক মডেল কেমিস্ট্রিতে আছে, বোরস অ্যাটমিক মডেল। তোমার তার আগে কি ছিল? পাম্পুডিং মডেল ছিল। তারপরে আমরা বোরের মডেল থাকে, বোরের মডেলের পরে হলো আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর মডেল বা শ্রোডিঞ্জারের মডেল যদি বলি। তো রাদারফোর্ডের মডেল, রাইট, রাদারফোর্ডের মডেলের পরে বোরের মডেল, আর তারপরে হলো কোয়ান্টাম মেকানিক্স এর মডেল যেটা সেটা। তো অ্যাটমিক মডেল আমরা এখানে বোর মডেল পর্যন্ত তোমরা কেমিস্ট্রিতে শিখছো, এখানেও আমরা বোর মডেল পর্যন্ত শিখবো। এখানে আমরা দেখবো যে ইলেকট্রনের কি থাকে, ইলেকট্রনের অরবিটস থাকে, এগুলো নিয়ে আমরা হালকা পাতলা ডিসকাশন করব, খুব বেশি ডিসকাশন করব না। আমরা দেখবো যে হাইড্রোজেন অ্যাটমের জন্য এই ইলেকট্রনের ভেলোসিটি কেমন হয়, ইলেকট্রনের ডিসটেন্স কেমন হয়, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা নিয়ে কথা বলবো, এতক্ষণ কথা বললাম অ্যাটমের স্ট্রাকচার নিয়ে, এরপরে চলে যাব আমরা অ্যাটমের আরো গভীরে, নিউক্লিয়াসের কাছে। আচ্ছা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি অ্যাটমের সাইজ আর নিউক্লিয়াসের সাইজ, অ্যাটমের চেয়ে নিউক্লিয়াসটা কতটুকু ছোট,
এটা কি তোমরা গেস করতে পারো কিনা? মনে করো আমাকে কাফি বলছে যে 1/10, তার মানে আমার যদি অ্যাটমের রেডিয়াস হয় মনে করো 10 মিটার, 10 মিটার তো হবে না, কথার কথা বলতেছি, যে আমাদের অ্যাটমের যদি রেডিয়াস হয় 10 মিটার, তাহলে হলো আমাদের এই নিউক্লিয়াসের রেডিয়াস কত? এটা হলো আমাদের 1 মিটার, তাই তো? এরকম হলো হতে পারে যে 10/1 ভাগ। আর মাহিন বলছে যে 1/2000। আচ্ছা, আর সব থেকে ইন্টারেস্টিং একটা কথা বলছে জাবির বিন মাহবুব, ওর কথাটা হলো কারেক্ট। আমি একটু এক্সাম্পল দেই যে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস কত ছোট। মনে করো তোমার কাছে তুমি একটা ফুটবল স্টেডিয়ামে গেছো, ফুটবল স্টেডিয়াম, তাহলে আমি এখানে যে সার্কেলটা আঁকতেছি তুমি এটাকে মনে করবে এটা একটা ফুটবল স্টেডিয়াম, এটা একটা ফুটবল স্টেডিয়াম, ঠিক আছে? এই ফুটবল স্টেডিয়ামটা হলো তোমার অ্যাটমের সাইজ। তাহলে নিউক্লিয়াসের সাইজ হবে, তুমি যদি এই মাঠের মাঝখানে একটা বাদাম রেখে দাও, কথাটা ভালো করে বুঝো, এই মাঠের মাঝখানে তুমি একটা বাদাম রেখে দাও, তাহলে সেটা হবে নিউক্লিয়াসের সাইজ। সো আই হোপ তুমি বুঝতে পারতেছো যে অ্যাটমের সাইজের তুলনায় নিউক্লিয়াসের সাইজ আসলে কতখানি ছোট। একটা পুরো ফুটবল ফিল্ড যদি অ্যাটমের সাইজ হয়, তাহলে নিউক্লিয়াসের সাইজ হলো একটা বাদামের সাইজের সমান, একটা নাটের সাইজের সমান। অলরাইট, সো এখন এই অ্যাটমের ভিতরে আমরা যাব। এই অ্যাটমের ভিতরে আমরা কিভাবে রিঅ্যাকশন ঘটাইতে পারি? দুই ধরনের রিঅ্যাকশন হয়, একটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিউশন, আর একটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিউশন এখানে হইলো, দেখো হাইড্রোজেন অ্যাটম, এই যে ডিউটেরিয়াম আর টিট্রিয়াম, এরা কিন্তু হাইড্রোজেন অ্যাটম, তারা একসাথে ফিউজ হয়ে আমাদের কি তৈরি করে? হিলিয়াম তৈরি করে, নিউট্রন তৈরি করে, এনার্জি তৈরি করে। এটা হলো নিউক্লিয়ার ফিউশন। আর এই যে আমাদের নিউক্লিয়ার ফিউশন, এটা কিন্তু আমাদের সানকে পাওয়ার করে। আমাদের যে যত স্টার আছে ইউনিভার্সে, তারা যে পাওয়ারটা পায় সেটা কিভাবে পায়? সেটা কিন্তু এই নিউক্লিয়ার ফিউশন থেকে পাওয়ার পায়। যেমন অনেকের মনের মধ্যে ধারণা, যেমন আমরা তোমাদেরকে ছোটবেলায় পড়াই যে সান ইজ মেইনলি কম্পোজড অফ হাইড্রোজেন, হাইড্রোজেন দিয়ে তৈরি। হাইড্রোজেনের একটা বড় একটা কি বলবো, একটা গোলক, একটা স্ফিয়ার হলো সান। তো অনেকে মনে করে কি যে হাইড্রোজেন তো বার্ন করে, তাইলে হয়তো সানে হাইড্রোজেনটা পুড়তেছে। আবার অনেকের মনের মধ্যে কোয়েশ্চেন আসে যে ভাই, সূর্যে তো আর আপনার অক্সিজেন নাই, তাহলে হাইড্রোজেন পুড়ার জন্য অক্সিজেন কই পায়? তো এই কোয়েশ্চেন গুলা কিন্তু ভ্যালিড কোয়েশ্চেন না, কারণ সূর্যে কিন্তু আসলে হাইড্রোজেন অক্সিজেনের সাথে বার্নিং হচ্ছে না, এখানে কিন্তু হাইড্রোজেনের ফিউশন হচ্ছে, ফিউশন হয়ে এনার্জি রিলিজ করতেছে, ঠিক আছে? সো ওখানে কিন্তু ওই কনভেনশনাল বার্নিং যেটা তুমি বলো, তোমার রুমে যেভাবে গ্যাস লাইনে যেভাবে তুমি চুলা জ্বালাচ্ছ আর সূর্য যেভাবে কাজ করতেছে, দুইটা কিন্তু সেম জিনিস না, ওখানে নিউক্লিয়ার ফিউশন হয়। আমরা আমাদের আমরা পৃথিবীতে নিউক্লিয়ার ফিউশন এখনো এফিশিয়েন্টলি করতে পারি না, উই আর ট্রাইং। তুমি ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টরের একটা ডায়াগ্রাম, যেটা আমরা ট্রাই করতেছি টু ইমপ্লিমেন্ট, বাট এখনো আমরা কিন্তু সাকসেসফুল হতে পারি নাই। তো যদি আমরা সাকসেসফুল হতে পারি এফিশিয়েন্টলি নিউক্লিয়ার ফিউশন করার, তাহলে কিন্তু আমাদের এই ওয়ার্ল্ডে এনার্জি ক্রাইসিস দূর করে ফেলা সম্ভব, ঠিক আছে? তো এটা এখন আমাদের কারেন্টলি ইন ডেভেলপমেন্ট, বাট আমরা নিউক্লিয়ার ফিউশন ঘটাইতে না পারি, উই আর ভেরি ক্যাপাবল অফ কন্ট্রোলিং নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশনে কি হয় ভাইয়া? নিউক্লিয়ার ফিশনে আমরা কি করি? ইউরেনিয়াম নেই, তোমরা এটা নিশ্চয়ই শুনছো। আমরা ইউরেনিয়াম নেই, ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে হিট করি, তাকে স্প্লিট করে ফেলি, আর ওখান থেকে এনার্জি রিলিজ হয়, এখানে একটা চেইন রিঅ্যাকশন হয়। এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো। আর এই যে এনার্জিটা রিলিজ হয়, এইটা দিয়ে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কাজ করে। বাংলাদেশে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বর্তমানে তৈরি করা হচ্ছে। তোমরা কি বলতে পারবা সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নাম কি? কোথায় তৈরি হচ্ছে? বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, রাইট রাইট, এটা হলো পাবনা রূপপুর পাওয়ার প্ল্যান্ট, রাইট। তাহলে আমরা কি করতেছি? উই আর এন্টারিং দ্য নিউক্লিয়ার টেকনোলজি, যেখানে আমরা এই নিউক্লিয়ার ফিশনকে কাজে লাগায় আমরা পাওয়ার জেনারেট করব। এটা ইজ এ ভেরি ক্লিন সোর্স অফ এনার্জি। অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ডে এখন আসলে কম বেশি এই নিউক্লিয়ার ফিশনটাকে আমরা ইউজ করতেছি। নিউক্লিয়ার এনার্জির সাথে তার কিছু অ্যাসোসিয়েটেড ডেঞ্জার আছে, বাট
আমাদের বর্তমানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আসলে যথেষ্ট ডেভেলপ, সো যেটা আসলে নিউক্লিয়ার ফিশনকে খুব সুন্দরভাবে কন্টেইন করতে পারে বা এটার আমাদের সেফটি এনশিওর করতে পারে। ঠিক আছে, সো এটা নিয়ে খুব বেশি যেমন এই যে আমাকে মাহিরুল বলছে চেরনোবিল ডিজাস্টার, রাইট? সেটা কিন্তু ছিল একটা হিউম্যান এরর। আর আমরা যদি পুরো জিনিসটা যদি ঠিকভাবে ডিজাইন করা হয়, ঠিকভাবে মেইনটেইন করা হয়, তাহলে আমাদের এটা কিন্তু ভেরি এফিশিয়েন্ট সোর্স অফ এনার্জি। ঠিক আছে, তো এখানে তুমি একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এই নিউক্লিয়ার আর ফুকুশিমার কথা বলছো, ফুকুশিমারটা হলো আমাদের একটা, এটা ফুকুশিমাটা কিসের সাথে রিলেটেড ছিল? এটা ন্যাচারাল ডিজাস্টারের সাথে রিলেটেড ছিল। ফুকুশিমাটা একটা ন্যাচারাল ডিজাস্টারের কারণে হয়েছিল, রাইট? আর সো যেটাই হোক, উই হোপ যে আমরা এখানে ঠিকভাবে এই পুরো জিনিসটাকে যদি ইমপ্লিমেন্ট করতে পারি, এটা আমাদের জন্য একটা ভালো জিনিস হবে। ঠিক আছে, ইন্টিজার জিজ্ঞেস করছে নিউক্লিয়াস অ্যাকচুয়ালি কত টাইম স্মলার দ্যান অ্যাটম। আমি তো এক্সাক্ট সাইজটা ভুলে গেছি, বাট আমি তোমাকে জানাবো, অসুবিধা নেই। চ্যাপ্টার 10, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। তো সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স আমাদের যে মডার্ন লাইফ, তোমার টেলিফোন, তোমার মোবাইল ফোন, কম্পিউটার, অ্যাকচুয়ালি এভরিথিং উই আর ইউজিং রাইট নাও, এগুলা কিন্তু রিলেটেড টু সেমিকন্ডাক্টরস। যেমন এখন যদি আমরা ওই যে আবার ঘুরে ফিরে টেসলাতে চলে গেলাম, গাড়ির কথাও যদি বলি, সব গাড়িতে কিন্তু কি থাকে? কম্পিউটার থাকে। আমাদের ফোনে কম্পিউটার, ফোন ইজ এ কম্পিউটার। এখনকার যে টিভি গুলা, এগুলো স্মার্ট টিভি, এগুলোর মধ্যে কম্পিউটার আছে। আমাদের ঘড়িগুলা এখন স্মার্ট ওয়াচ, সেটার মধ্যেও কি আছে? কম্পিউটার আছে। তো এই সব কিছু কিন্তু আলটিমেটলি তারা যে কাজ করতেছে, দে আর ডিপেন্ডেন্ট অন সেমিকন্ডাক্টর টেকনোলজি। হোয়াট ইজ এ সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টর হলো এমন একটা জিনিস যেটা কন্ডাক্টর মানে কি? যার মধ্যে দিয়ে সহজে ইলেকট্রন ফ্লো করতে পারে। আর ইনসুলেটর এদের মাঝামাঝি একটা জিনিস। ইনসুলেটর মানে যার মধ্যে দিয়ে সহজে কারেন্ট ফ্লো করতে পারে না, এদের মাঝামাঝি একটা জিনিস। কারণ তুমি বলো, ভাই এটা কেমন কথা, এটা কি বলতেছেন আপনি? সহজে যদি আমার কারেন্ট ফ্লো করা দরকার হয়, তাহলে কন্ডাক্টর ইউজ করবো। যদি কারেন্ট ফ্লো করা দরকার না হয়, ইনসুলেটর ইউজ করবো। মাঝামাঝি জিনিস দিয়ে আমাদের কি কাজ? তো আমরা এটা দেখবো যে কেন মাঝামাঝি জিনিসটার দরকার পড়ে, এটা কেন আমাদের কন্ডাক্টরের চেয়ে অনেক ক্ষেত্রে সুপেরিয়র, এটা নিয়ে আমরা কথা বলবো। এবং এই জিনিসের উপরে বেস করে কিন্তু মডার্ন টেকনোলজি, মডার্ন কম্পিউটিং টেকনোলজি দাঁড়ায় আসছে। আমরা এগুলো তো অনেক ডিপে যাওয়ার সুযোগ নাই, আমরা যতটুকু নিয়ে কথা বলতে পারি, আমরা হলো সেমিকন্ডাক্টরের বেসিক ইউজ গুলো নিয়ে আমরা কথা বলবো। উইল টক অ্যাবাউট ডায়োডস। ডায়োডে আমাদের দুই টাইপ সেমিকন্ডাক্টরকে মিক্স করে বানানো হয়। আমরা দেখবো এন টাইপ সেমিকন্ডাক্টর কি জিনিস, পি টাইপ সেমিকন্ডাক্টর কি জিনিস, ডায়োড কি করে, এর ভিতরে ভোল্টেজ ডায়াগ্রাম কিভাবে, এই সব কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো। এটা হলো একেবারে বেসিক ইলেকট্রনিক্স। ঠিক আছে, আমরা দেখবো যে ডায়োড হলো একদিকে কারেন্ট ফ্লোকে অ্যালাউ করে, অন্যদিকে অ্যালাউ করে না। এরপরে আমরা দেখবো ট্রানজিস্টর। ট্রানজিস্টরে আমরা গিয়ে দেখবো যেখানে তিনটা সেমিকন্ডাক্টর লেয়ার থাকবে, এবং এটাও কিন্তু এটা নিয়েও কিন্তু আমরা কি করবো, এটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। আচ্ছা, ইন্টিজার বলছে এসএসসি তে ডায়োড ছিল, থাকতে পারে, আই ডোন্ট নো, সিলেবাস আমি দেখি নাই, বাট আমরা এখানে ডিটেইলে কথা বলবো ডায়োড নিয়ে। আমরা ইন ডিটেইল আলোচনা করব, আমাদের মানে বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং ডায়োড নিয়ে তৈরি হবে এইচএসসি তে। ঠিক আছে, এসএসসি তে কতটুকু ডিটেইলে ছিল এটা আমার জানা নেই। ট্রানজিস্টর নিয়েও আমরা বেশ কিছু আলোচনা ইনশাআল্লাহ করব। তো এইটাই আমরা মেইনলি আলোচনা করব আমাদের ওই চ্যাপ্টার 10 এ। এরপরে আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে আসছি। লাস্ট চ্যাপ্টার হলো অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি হলো আমাদের ইউনিভার্স নিয়ে একটা গল্প, যে আমরা আকাশে তাকাইলে কি দেখতে পাই, সেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে ইনশাআল্লাহ ডিসকাস করব। এখানে আমরা দেখব যে আমাদের ইউনিভার্সকে আমরা কিভাবে চিন্তা করি, কিভাবে আমাদের ইউনিভার্সের জন্ম, এটার সায়েন্টিফিক থিওরিটা কি, এবং এই জিনিসগুলো নিয়ে। যেমন আমরা যদি এই যে এখানে ছবিটা দেখি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটাকে আমরা বলতেছি বিগ ব্যাং। আমরা ধরে নেই যে আমাদের যে ইউনিভার্সটা হইছে, এই ইউনিভার্সটা তৈরি হইছে কোথা থেকে? একটা বিগ, এবং এরপর থেকে আমাদের ইউনিভার্সটা এক্সপ্যান্ড করতেছে এবং এক্সপ্যান্ড করতেছে। এই এক্সপ্যানশনটা হচ্ছে কত বছর ধরে? আজ থেকে কতদিন আগে আমাদের বিগ ব্যাং হইছে? প্রায় 13.7 বিলিয়ন ইয়ার্স আগে।
বিলিয়ন ইয়ার্স 13.7 বিলিয়ন ইয়ার্স আগো আমাদের এই বিগ ব্যাং এর মাধ্যমে আমাদের ইউনিভার্সের জন্ম হয়েছে এবং তারপর থেকে সেটা এক্সপ্যান্ড করতেই আছে। এগুলোকে আমরা আন্দাজে বলতেছি, এগুলোকে আমরা গল্প বলতেছি না, উই হ্যাভ প্রুফ। ঠিক আছে, আমরা এগুলো আন্দাজে বলতেছি না। তো এই এক্সপ্যানশনের মধ্যে আমাদের কি হয়েছে, আমাদের বিভিন্ন গ্যালাক্সি, বিভিন্ন স্টার এগুলোর জন্ম হয়েছে। ঠিক আছে, এবং খুব মজার ব্যাপার হলো যে আমরা তুমি যদি আকাশের দিকে তাকাও, তুমি কি করতে পারবা, তুমি কিন্তু বিগ ব্যাং এর কাছাকাছি সময় পর্যন্ত দেখতে পারবা। এখন আমার কথা শুনে আমাকে পাগল মনে হইতে পারে যে ভাইয়া কি বলতেছেন, কিভাবে বিগ ব্যাং আপনি বললেন 13.7 বিলিয়ন ইয়ার্স আগো বিগ ব্যাং হয়েছে, সেটা আমি এখন কিভাবে দেখতে পাবো? এবং কিন্তু মজার ব্যাপার হলো দেখতে পাওয়া যায়। যেমন আমি তোমাকে সহজ একটা কথা বলি, তোমরা কি কেউ বলতে পারবা যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? খুব সহজ একটা কোয়েশ্চেন, উত্তর পেয়ে গেছি 8 মিনিটের মতো সময় লাগে। অনেকে বলছো যে 8 মিনিট 17 সেকেন্ড, এত ভালো আমিও জানি না। 8 মিনিটের মতো সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে, 8 মিনিট সময় লাগে। তাহলে এখন যে তুমি সূর্যটা দেখতেছো, সেটা কি এখনকার সূর্য না 8 মিনিট আগের সূর্য? একটু চিন্তা করে ভাবো তো, তুমি এখন যে সূর্যটা দেখতেছো সেটা কি এখনকার সূর্য না 8 মিনিট আগের সূর্য? 8 মিনিট আগের সূর্য। তো মজার ব্যাপার এইটাই, তুমি যত দূরের জিনিস দেখবা তুমি আসলে তত পুরনো জিনিস দেখতেছো। তুমি যত দূরের জিনিস দেখবা তুমি তত পুরনো জিনিস দেখতেছো। যেই তারাটা আমাদের সব থেকে কাছে সেটা মেবি ফিউ লাইট ইয়ার্স অ্যাওয়ে। তার মানে তুমি সবচেয়ে কাছের যে তারাটা দেখো সেটাও তুমি এখন যা দেখতেছো সেটা হলো তার 2-3 বছর আগের চেহারা। এবং তুমি আকাশে বেশিরভাগ তারা এখন যেগুলো দেখো তারা বহু আগেই মরে ভূত হয়ে গেছে, তুমি তাদের আগের ছবিটা এখন দেখতেছো। তার মানে তুমি টেলিস্কোপ নিয়ে যত দূরে তাকাবা তত আসলে তুমি আগের জিনিস দেখতে পাইবা। কথা কি বুঝতে পারছো কিনা? তুমি টেলিস্কোপ নিয়ে যত দূরে তাকাবা তত হলো তুমি পাস্টের জিনিস দেখতে পাবা। এইভাবে আমরা লাস্ট যতটুকু দেখতে পাই সেটাকে আমরা বলি মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এই মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এই যে সেটা হলো এইখানে, এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে সবুজ সবুজ নীল নীল, এটা হলো সেই মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এবং এই মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থেকে অ্যাকচুয়ালি আমরা জানি যে আমাদের আর্লি ইউনিভার্সটা কেমন ছিল, বিগ ব্যাং এর ঠিক পরের মুহূর্তে আমাদের ইউনিভার্সটা কেমন ছিল সেটা আমরা এই মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থেকে জানি। সো তুমি এটা মনে করো না যে বিগ ব্যাং যে হয়েছে এটা আমরা এমনি আন্দাজে বলতেছি, আমরা আন্দাজে বলতেছি না, উই হ্যাভ প্রুফ। আমরা তাকায় দেখছি, আমরা টেলিস্কোপ দিয়ে তাকায় দেখছি যে 13.7 বিলিয়ন ইয়ার্স আগে জিনিসপত্র কেমন ছিল, উই নো দ্যাট। ঠিক আছে, তো এগুলো সব ভ্যালিড সায়েন্টিফিক থিওরি। এছাড়া আমরা কথা বলবো গ্যালাক্সি নিয়ে। আমাদের গ্যালাক্সি হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমরা লাইফ সাইকেল অফ স্টার এগুলো নিয়েও হয়তো কিছু কথাবার্তা বলতে পারি, যে আমাদের একটা স্টার তার কিভাবে জন্ম হয়, তার কিভাবে মৃত্যু হয়, এবং মৃত্যু হওয়ার পরে সেই স্টারের ফেটে কি থাকে, সে মরে কি ভূত হয়ে যায় নাকি সে বেঁচে থাকে না কি হয়। যেমন আমাদের যে একটা স্টার, সে কি হয়, তার জন্মের পরে সে হলো আলো দিতে থাকে। যেমন আমাদের সূর্য, সে একটা স্টার, সে একটা মিড সাইজ স্টার, সে খুব বড় কিছু না আবার ছোট কিছু না, সে মিড সাইজের একটা স্টার। এবং আমাদের সূর্য তার লাইফ সাইকেলের মাঝামাঝি পর্যায়ে আছে। সো খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই যে 2-1 দিন পর সূর্য মরে যাবে, এমন কিছু হবে না। সূর্য আমরা মোটামুটি জানি যে মোটামুটি স্টেবল অবস্থায় মাঝামাঝি লাইফে আছে, সো টেনশনের কিছু নাই। তো এগুলোর ফেট কি হয়, এগুলোর ভবিষ্যৎ কি হয়, এগুলো আমরা দেখব। যে কিছু কিছু স্টার যেগুলো আমাদের ছোট সাইজের বা মিড সাইজের স্টার গুলা, এরা আলটিমেটলি হোয়াইট ডোয়ার্ফ নামে একটা জিনিসে কনভার্ট হয়ে যায়। আর যেগুলো ম্যাসিভ স্টার তারা নিউট্রন স্টার, এবং যারা আরো ম্যাসিভ স্টার তারা ব্ল্যাক হোলে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো ব্ল্যাক হোল কি জিনিস? এই যে আমাদের একেবারে প্রথম ছবিটা ছিল, এটা হলো ব্ল্যাক হোল ছবি। ইন্টারস্টেলার মুভি যারা দেখছো তারা এটার সাথে হলো তোমরা পরিচিত। এটা হলো একটা ব্ল্যাক হোল। তো ব্ল্যাক হোল ইজ সামথিং যেটা থেকে যে ইভেন লাইট ক্যান নট এসকেপ। এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এই তো মোটামুটি এই সমস্ত জিনিস নিয়ে আমরা কথা বলবো, যে কখন ব্ল্যাক হোল তৈরি হয়, কোন লিমিটে গিয়ে ব্ল্যাক হোল তৈরি হয়, এবং ব্ল্যাক হোলের প্রপার্টি গুলা, খুব অল্প কিছু প্রপার্টি আমরা কথা বলতে পারি, খুব বেশি কিছু এই লেভেলে বলা পসিবল না। এই হলো মোটামুটি আমাদের সিলেবাস। তো অনেক অনেক কথা বললাম, আমি জানি না তোমাদের এক্সাইটেড লাগলো কিনা আমার কথাগুলো শুনে।
বাট আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে আমরা কি কি শিখবো, এন্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড এন্ড ইফ ইউ আর উইলিং, তুমি এখান থেকে আসলে সেকেন্ড পেপার থেকে আসলে অনেক অনেক কিছু, অনেক অনেক আইডিয়া, অনেক অনেক কনসেপ্ট শিখে যেতে পারবা। ঠিক আছে? সো তোমাদের সবার কাছেই আমার রিকোয়েস্ট যে আশা করব তোমরা সবাই আমাদের সাথে থাকবা, সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা, এবং একই সাথে নিজেরা যদি তোমরা ঠিকমতো প্র্যাকটিস করো, আমাদের সাথে থাকো, আমরা যেভাবে পড়াশোনা করতে বলি সেগুলো যদি করো, তাহলে তোমাদের ইনশাআল্লাহ কনসেপ্টগুলো ডেভেলপ করবে, এবং তোমরা এখান থেকে পরবর্তীতে যা যা তোমার দরকার সবই কিন্তু তুমি এখান থেকে আমাদের থেকে ইনশাআল্লাহ পাওয়া। যে কিভাবে তোমার অ্যাডমিশন টেস্টে তোমার জার্নিটা কেমন হইতে পারে, এইচএসসির জন্য তোমার জার্নিটা কেমন হইতে পারে, সবকিছুই কিন্তু তোমরা এখান থেকে পারবা। যেমন আমরা যখন রিভিশন পর্বটা নিছি, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, রিভিশন পর্বে কিন্তু আমরা তোমাদেরকে এইচএসসি লেভেলে কি কোয়েশ্চেন আসে সেগুলো নিয়েও তোমাদের সাথে আমরা ডিসকাস করছি, আবার অ্যাডমিশন টেস্ট লেভেলে কি ধরনের কোয়েশ্চেন আসে সেগুলো নিয়েও কিন্তু তোমাদের সাথে আমরা ডিসকাস করছি রিভিশন পর্বের ক্লাসগুলো যদি তোমাদের মনে থাকে। সো আমি তোমাদের থেকে এক্সপেক্ট করব যে তোমরাও অনেক অনেক এক্সাইটেড থাকবা এবং আমাদের ক্লাসগুলো পড়বা, উদ্ভাসের সাথে থাকবা, ইনশাআল্লাহ আমরা একসাথে অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আমার কথা। এরপরে আমরা হ্যান্ড রেজ নিতে পারি এবং ভাইয়ারা যদি কোনো কথা বলতে চান বলতে পারেন। ভাই কয়েকটা হ্যান্ড রাইজ নিয়ে নি ভাই। হ্যাঁ শিওর। সিদ্দিক, উজমা সিদ্দিক। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আমি তো মানে ফার্স্ট ইয়ারের ক্লাসটা করিনি, যদি এখন আমি সেকেন্ড ইয়ারেরটা শুরু করি, আমার কি অনেক প্রবলেম হবে? এখানে ডিপেন্ড করে তোমার ফার্স্ট ইয়ারের বেসিক কেমন তার উপরে। তোমার যদি ফার্স্ট ইয়ার যদি পড়া থাকে দেন ইউ আর ওয়েলকাম। ফার্স্ট ইয়ার যদি কিছুই পড়া না থাকে তাইলে আমি বলবো আমাদের ফার্স্ট ইয়ারেরও কোর্স আছে খুব সম্ভবত, না ভাইয়া? মানে আমি পড়েছি, মানে সব চ্যাপ্টার তো পড়া হয়নি, আলাদা ভাইয়া ফার্স্ট ইয়ার তো ভাইয়া এখন লাস্টের দিকে চতুর্থ চলতেছে আর কি একটা। আচ্ছা আমি একটা সাজেশন দেই, তোমার যদি আমাদের চ্যাপ্টার 5 পর্যন্ত করা থাকে, কাজ শক্তি ও ক্ষমতা পর্যন্ত যদি করা থাকে, দেন আমার মনে হয় তুমি খুব ইজিলি করতে পারবে। এইটুকু এনশিওর করা লাগবে তোমার। ঠিক আছে? আচ্ছা ওকে, হ্যাঁ আমার মনে হয় অসুবিধা হবে না। ঠিক আছে, যদি চ্যাপ্টার 5 পর্যন্ত তুমি এনশিওর করতে পারো। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহফাতুল ইসলাম। ভাই একটা, হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শিওর, বলো। ভাই একটা প্রোগ্রেসিভ ওয়েভ যদি ভাই রাইট থেকে লেফটে যায়, ইকুয়েশন একটা প্লাস আসে ভাই। হ্যাঁ, ওই প্লাসটা কেন আসে ভাই? এটা তো আমরা কথা বলছিলাম, তুমি কি ক্লাসে ছিলা? হ্যাঁ আমি ক্লাসে ছিলাম ভাই, ওই যে ভুলে গেছি। ভাইয়া ক্লাস নিছিল না, ভাইয়া বলছিল ওটা গেলে মাইনাসটা কেন হয় বলছিল, প্লাসটা বলছিল হয়, কেন হয় আসলে? আমি তোমাকে এরকম একটা কথা বলি, হ্যাঁ মনে করো যে এফ অফ এক্স, মনে করো এফ অফ এক্স একটা ফাংশন, হ্যাঁ এটা মনে করো এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন আমি মনে করো কি করলাম, এফ অফ এক্স মাইনাস 2 দিলাম, তাহলে এটা ইকুয়েশন কেমন হবে? এক্স মাইনাস 2 হোল স্কয়ার। ঠিক আছে, এটার নাম দিলাম আমি f1, এটার নাম দিলাম আমি f2। ঠিক আছে, এখন আমি একটু গ্রাফ আঁকবো, তুমি একটু বুঝবা, আমাকে বুঝাবা, দেখো আমি কি করতেছি কিনা। f1 গ্রাফটা কেমন? f1 গ্রাফটা হলো এই, তাই না, একটা প্যারাবোলিক গ্রাফ, এরকম হবে গ্রাফ। কোশ্চেন হলো f2 টা কেমন হবে? আরেকটু নিচে যাবে না, দেখো একটা জিনিস বুঝো যে এই f1 ফাংশনের ভ্যালু 0 হয় কখন? যখন x এর ভ্যালু 0, x এর ভ্যালু যখন 0 ফাংশনের ভ্যালু 0। আর f2 তে ফাংশনের ভ্যালু 0 হবে কখন? যখন x এর ভ্যালু কত? 2। তার মানে আমার পুরো গ্রাফটা রাইট সাইডে 2 ঘর শিফট করে যাবে। কথা বুঝলা? হ্যাঁ বুঝছি। তাহলে এটা হলো আমাদের, ব্ল্যাকটা হলো f1, রেডটা হলো f2। এখন তুমি তাহলে বলো যে f অফ f3 আঁকবো, এটা হলো f অফ x প্লাস 2, এটা হলো কি হবে? x প্লাস 2 হোল স্কয়ার। এবার তুমি আমাকে বলো এই গ্রাফ কি হবে? এটা লেফটে শিফট করো। লেফটে শিফট করবে। তাহলে তুমি কি এখন বুঝতেছো যে মাইনাস করলে রাইটে শিফট করে আর প্লাস করলে লেফটে শিফট করে? এই জিনিসটাই কিন্তু আমার ওয়েভের বেলায় হচ্ছে। জি জি ভাই বুঝতে পারছি। আর ভাইয়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি বিটের ইকুয়েশন যেটা ফর্ম করছিলাম, দুইটা ওয়েভ হচ্ছে একই ডিরেকশনে সুপারপোজ করবে। তো ভাইয়া ওই ক্ষেত্রে রেজাল্টেন্ট ওয়েভটার ক্ষেত্রে সাইনেও টি এর ফাংশন ছিল, কজেও টি এর ফাংশন ছিল, কোনটাকে অ্যামপ্লিটিউড ধরে কোনটা রাখবো এটা কিভাবে বুঝবো? না, ওখানে তো তোমার অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, বিটে তো অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে। বিট কিন্তু স্টেশনারি ওয়েভ না। জি ভাই জি। বিটে কিন্তু তোমার কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড না। বিটের যদি তুমি গ্রাফ আঁকো, বিটের যদি তুমি গ্রাফ আঁকো, তাহলে বিটের গ্রাফ দেখতে হয় যে এরকম, আমি দেখাই, এইরকম গ্রাফ হয়। তাহলে এখানে তুমি
অ্যামপ্লিটিউডকে আলাদা করতে পারবা না, ঠিক আছে? এখানে অ্যামপ্লিটিউডকে আলাদা করা যাবে না, এখানে কোনোটাকেই অ্যামপ্লিটিউড আর কোনোটাকেই বলা যাবে না, ঠিক আছে? পুরো গ্রাফটাতে আমার বা পুরো জিনিসটাতে আমার অ্যামপ্লিটিউড একবার বাড়তেছে একবার কমতেছে, ঠিক আছে? তো ওই স্টেশনারি ওয়েভে কিন্তু অ্যামপ্লিটিউড হলো আমার পজিশনের ফাংশন, বাট আমাদের এখানে কিন্তু অ্যামপ্লিটিউড কিন্তু টাইমের ফাংশন, ঠিক আছে? বরং এখানে পজিশনের কিছু নাই অ্যাকচুয়ালি, কারণ বিট যখন তুমি শুনো তখন কিন্তু তুমি একটা পজিশনে থেকে শুনো, মনে করো তোমার কান এখানে আছে, এখানে কিন্তু তোমার পজিশন ফিক্সড, এটাকে আমরা x = 0 ধরে নিচ্ছি, তাহলে এখানে কিন্তু আমার পজিশন ফিক্সড, সো তোমার এখানে পজিশনের ফাংশন হওয়ার সুযোগ নেই। তো ভাইয়া দুইটাই তো আমাদের টি আসতেছে, আমরা বের করছিলাম কজেরটা দিয়ে, কজটা দিয়ে অ্যামপ্লিটিউড গুলো বের করছিলাম আর কি, আমরা সাইনটা দিয়ে কেন বের করলাম না? ওখানে আমি বলি তোমাকে, ওখানে দুইটা জিনিস ছিল, সাইন কজ যাই ছিল, একটার ফ্রিকোয়েন্সি ছিল বেশি, একটার ফ্রিকোয়েন্সি ছিল কম, তাই না? দুইটা ফাংশন ছিল, একটা হলো তোমার ওমেগা, একটা ফ্রিকোয়েন্সি হলো f1 + f2 ডিভাইডেড বাই 2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা f - f2 ডিভাইডেড বাই 2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা হলো আমার লো ফ্রিকোয়েন্সি, সেটা কিন্তু এই যে আমাদের এই যে আমি তোমাকে এখানে যে ভিতরে যেটা আঁকলাম সেটা, আর যেটা আমাদের হাই ফ্রিকোয়েন্সি সেটা হলো আমাদের এই বাইরের অংশটা, এই বাইরের এটাকে আমরা বলি এনভেলপ। এনভেলপ মানে যে হলো এটাকে কভার করে রাখছে, বুঝতে পারছো? এনভেলপ। তাহলে আমরা চিন্তা করতেছি যে আমার কাছে যদি একটা সাউন্ড থাকতো, এরকম একটা সাউন্ড, তার উপরে আমি একটা জামা পরাইছি, জামা পরানোর কারণে কি হয়েছে, একটা এনভেলপ পরাইছি। কিরকম এনভেলপ? এই যে এরকম আমি একটা এনভেলপ পরাই দিছি, ঠিক আছে? এরকম একটা জামা পরাই দিছি, জামা পরাই দেওয়ার কারণে কি হয়েছে, সে এখন দেখতে এই যে এরকম হয়ে গেছে, বুঝতে পারতেছো? তাহলে আমি যে সাউন্ডটা শুনতেছি সেটা কিন্তু আলটিমেটলি ওই হাই ফ্রিকোয়েন্সির যেটা, আর যে এনভেলপ যেটা তৈরি হয়েছে সেটা হলো আমার লো ফ্রিকোয়েন্সিটা, বুঝতে পারছো? আচ্ছা, ওটাকে আমরা ধরতে পারি যে ভ্যারিয়েশন অফ অ্যামপ্লিটিউড, আর হাই ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হলো আমার সাউন্ডের ফ্রিকোয়েন্সি হিসেবে আমরা ধরতে পারি। তো ভাইয়া আমরা যে পড়ছিলাম যে 2a থেকে -2a, এটার ডিফারেন্স টাইম হচ্ছে 1 বাই ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি, কিন্তু ভাই গ্রাফে তো দেখায় আমাদের 2a থেকে 2a, মানে -2a কোনো এক্সিস্টেন্স থাকে না। আরেকবার বলো তো ভাইয়া, কোথায় স্টেশনারি ওয়েভের কথা বলতেছো? না না না, বিটের ইকুয়েশন আমরা পড়ছিলাম যে 2a থেকে -2a, এই সাউন্ডটা হতে মানে এই গ্রেটার অ্যামপ্লিটিউডের সাউন্ডটা শুনতে টাইম ডিফারেন্স লাগে 1 বাই ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি। তোমার বুঝতে পারছেন কি ভাই? আমি বলি, জিনিসটা হলো এখন সমস্যাটা হলো কি, আমি তোমাকে পুরোটাই বলতে পারি, কিন্তু জিনিসটা হলো আমাদের এটার জন্য আবার একটা ম্যাথমেটিক্যাল জিনিস নিয়ে কথা বলতে হবে, এটাই হলো প্রবলেম। দেখো বুঝাই, এই তো জিনিস না, জি ভাই। এনভেলপটা দেখো, এনভেলপটা হলো এই, তাই না? আচ্ছা, এই এনভেলপের ফ্রিকোয়েন্সি কত? এনভেলপের ফ্রিকোয়েন্সি হলো f1 + f2 ডিভাইডেড বাই 2, সরি এটা তো হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি হলো এনভেলপ, f1 - f2 ডিভাইডেড বাই 2, তাই না? এটা হলো এনভেলপের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো, কজ কতটুকু? এতটুকু না একটা কজ? জি ভাই, জি জি। আচ্ছা, এতটুকুর মধ্যে তুমি কয়বার বিট শুনবা? এতটুকুর মধ্যে কিন্তু তুমি বিট শুনবা দুইবার। জি জি, তাই না? তাহলে একটা জিনিস তুমি বুঝো, 1 বাই f1 - f2 ডিভাইডেড বাই 2, এতটুকু টাইমের মধ্যে বিট শুনো কয়বার? দুইবার না? দুইবার, হ্যাঁ দুইবার। তাহলে একবারের মধ্যে কত শুনবা? f1 - f2, এটার আমরা ডিফারেন্সটা নেই, এটাই কিন্তু আমার প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, খেয়াল করে দেখো ভাই। আমরা যদি এটা তো আপনি ইয়া দিয়ে বললেন, লো অ্যামপ্লিটিউড দিয়ে করলেন, হাইয়েস্ট অ্যামপ্লিটিউড দিয়ে করলে, কিন্তু হাইয়েস্ট অ্যামপ্লিটিউড তো তোমার বিটের ফ্রিকোয়েন্সি না, হাইয়েস্ট অ্যামপ্লিটিউড হলো তোমার সাউন্ডের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ওটা তো সাউন্ডের ফ্রিকোয়েন্সি, ওটা বিটের ফ্রিকোয়েন্সি না। তুমি সেকেন্ডে কয়বার বিট শুনবা সেটা তো তোমার লো ফ্রিকোয়েন্সি ডমিনেট করতেছে, আর ওটাকে তুমি কত পিচের সাউন্ড শুনবা সেটা ডিপেন্ড করতেছে ওর হাই ফ্রিকোয়েন্সি পার্টটা থেকে, ঠিক আছে? আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো। আরেকটা সেটা হচ্ছে দুইটা ওয়েভ যদি ভাই একটা ফেজ ডিফারেন্স নিয়ে হচ্ছে ইয়া করে সুপারইম্পোজ করে, তো ভাই একটা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের একটা ফর্মুলা দেখছিলাম আর কি, ওইটা ভাই পড়ানো হয় নাই আমাদের। হ্যাঁ, এই মানে আমাদের ভেক্টরের যেভাবে রেজাল্টেন্ট হয় সেভাবে, এটা তো আমাদের আসলে বইয়ে হবে নাই, এই জন্য মনে হয় আমরা পড়াই নাই। বইয়ে থাকলে তোমরা সবই পড়াই দিই, কিন্তু ভাই ওটা থেকে যে অ্যাডমিশন আসতেছে সমস্যা নেই, যখন দরকার হবে তখন আবার কথা বলে দেবো, সমস্যা নেই। ওটা বইয়ের মধ্যে ছিল না দেখে ওটা তোমার আমরা কথা বলি নাই, ঠিক আছে? আর ভাই রিলেটিভ ফ্রিকোয়েন্সিও একটা ছিল, ওইটা কি ভাই একটু বলবেন? রিলেটিভ ফ্রিকোয়েন্সি তো তোমার, এটাও তোমার সিলেবাসে নেই। রিলেটিভ ফ্রিকোয়েন্সি যদি তুমি কথা বলছো, তো ডপলার ইফেক্ট,
হ্যাঁ 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 ডপলার ইফেক্ট, এটা আগে সিলেবাসে ছিল, এখনো সিলেবাসে নেই। কিছু টপিক আমরা অ্যাডমিশনে দুই একটা টপিক এক্সট্রা একটু পড়াই দেই, যেহেতু ওখান থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে, বাট এইচএসসি সময় তো লাগে না, এই জন্য এগুলো বলে আমরা ক্লাসে অযথা তোমাদের ইয়ে করি না আর কি, প্যারা তো দেই ভাই না, বুঝছো এই না? ক্ষেত্রে কি ভাই, তো এখন কি ফর্মুলাটা মুখস্থ করে রাখবো মানে এমনি আপাতত তুমি ওটা বাদই দিতে পারো, যখন অ্যাডমিশন আসবে তখন তুমি দুইটা টপিক নতুন শিখলে প্রবলেম হবে না, বেসিক গুলা ক্লিয়ার থাকলে ওই সময় টান দিতে সমস্যা হয় না, বুঝছো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে জি, থ্যাংক ইউ। আচ্ছা, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্তিজার, ইন্তিজার কোশ্চেন করতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো, তুমি ভালো আছো? জি, তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, এই যে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? বলি, মনে করো এই একটা অবজেক্ট, ঠিক আছে, তুমি কি করবা, এর বিভিন্ন যে পয়েন্ট আছে, বিভিন্ন যে ম্যাস আছে, তার তুমি একটা অ্যাভারেজ পজিশন বের করবা, সেটা হলো সেন্টার অফ ম্যাস, বুঝছো? জি ভাইয়া। তাহলে কি করছো, এই বিভিন্ন ম্যাস M1 M2 M3 এদের অ্যাভারেজ পজিশন বের করছো, আর তুমি যদি এই বিভিন্ন পয়েন্টের যে ওয়েট, তার মানে ওয়েট মানে কি, ম্যাসকে কি দিয়ে গুণ করবা, জি দিয়ে মাল্টিপ্লাই করবা, তাই জি না? ভাইয়া। এইটার যদি তুমি অ্যাভারেজ পজিশন বের করো, তাহলে তুমি যেটা পাবা সেটাকে বলবা সেন্টার অফ গ্র্যাভিটি, কথা বুঝছো? তাহলে সেন্টার অফ ম্যাস, সেন্টার অফ গ্র্যাভিটি, ইউজুয়ালি সেন্টার অফ ম্যাস এন্ড সেন্টার অফ গ্র্যাভিটি একই পয়েন্ট, আনলেস অবজেক্ট যদি এতই বড় হয় যে অবজেক্টের লেন্থের মধ্যে জি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে করো তুমি 100 কিলোমিটার লম্বা একটা বিল্ডিং বানাইছো, কথার কথা বলতেছি, তাহলে এইটার মাথার মধ্যে জি এর মান আর মাটির তলায় জি এর মান তো সেম না, তাহলে এইটার সেন্টার জি অফ ভাই, ম্যাস এন্ড আলাদা। সেন্টার অফ গ্র্যাভিটি আলাদা হবে। বাট ফর নর্মাল অবজেক্টস, এভরিডে অবজেক্টস, সেন্টার অফ মাস এন্ড সেন্টার অফ গ্র্যাভিটি আর সেম। ওকে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আর ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল বলো। আমার, হচ্ছে ভাইব্রেশন অফ এয়ার কলাম ইন এ পাইপ ক্লোজড এট ওয়ান এন্ড, মানে হ্যাঁ ক্লোজড এন্ড ওপেন পাইপের ক্ষেত্রে যে ভাইব্রেশনের যে বিভিন্ন ইকুয়েশন আছে নোড হ্যাঁ অ্যান্টিনোডের উপরে, ওগুলা ঠিক আমার ক্লিয়ার না, ওগুলা কি আর একটু বলতে বুঝাতে পারবেন? হ্যালো, ইন্টিজার কথা কেটে গেছে, আরেকবার বলো তো ভাইয়া। জি ভাই, ওই যে ক্লোজড পাইপ এবং ওপেন হ্যাঁ পাইপের ভিতর মানে বিভিন্ন নোড এবং অ্যান্টিনোডের জন্য যে আলাদা আলাদা ইকুয়েশন আসতেছে, হ্যাঁ, হ্যাঁ, ওগুলার ব্যাপারটা বুঝতে পারি না, মানে কিভাবে আসছে ইকুয়েশনটা, ওগুলা কি আরেকটু বলতে পারবেন? এটা তো অনেক ডিটেইল কথা হয়ে যাবে, বাট আমরা কিন্তু এটা নিয়ে আমাদের রিভিশন পর্বেও কথা বলছিলাম, আমি নিছিলাম না ক্লাসটা জি ভাই, আপনি তোমাদের? নিছিলেন, মানে তুমি তখন আমার ব্যাপারটা একটু ক্লিয়ার হয় নাই আর কি। তুমি একটু আরেকবার আমাদের রেকর্ডিংটা দেখো, কারণ আমাকে একই কথা, ওই একই কথাই বলবো আর কি, নতুন কিছু তো বলার নাই, একই কথাই বলবো। তুমি জাস্ট খেয়াল করবা যে কোথায় নোট তৈরি হয়, কোথায় অ্যান্টি নোট তৈরি হয়, ওইটা খেয়াল করে এরপরে ছবিগুলো আঁকলে তারপরে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। তুমি একটু, আমি তোমাকে বলি তুমি কি করবা, শুনো। তুমি যে কাজটা করবা, তুমি হলো আমার ওই ওই ক্লাসটা তুমি লাস্টের টুকু আরেকবার দেখো, ঠিক আছে? লাস্টের টুকু আরেকবার দেখার পরে এরপরে হলো তুমি বইটা একবার পড়ো, ঠিক আছে? আগে বই পড়ো না, আগে আমার লেকচারটা শুনো, তারপর বইটা পড়ো, তাহলে যেটা হবে বইটা পড়তে সহজ হবে। এরপরে গিয়ে তুমি এবার নিজে নিজে ছবিগুলা এঁকে ওই ফ্রিকোয়েন্সি গুলা দেখো বের করতে পারো কিনা, ঠিক আছে? আমার মনে হয় তুমি যদি এই দুইটা স্টেপ করো, তারপরে মনে হয় তুমি নিজে নিজেই করতে পারবা। তারপরেও যদি প্রবলেম হয়, তুমি আরেকবার লেকচারটা দেখে ওই লেকচারের সাথে সাথে ছবিগুলো আঁকবা, পজ করে করে ছবিগুলো আঁকবা, বুঝছো কি? জি ভাই, ছবিগুলো বুঝতে আঁকলে পারছি। আমার মনে হয় তুমি ওই কতটুকু লেন্থ হবে, কত ফ্রিকোয়েন্সি হবে, এটা তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে ইন্তিজার, তোমাকেও থ্যাংক ইউ। এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচনা। তো এরপরে যদি ভাইয়ারা কিছু বলতে চান বলতে পারেন, ধন্যবাদ সামনে ভাইয়া। ক্লাসগুলোতে দেখা হবে। জি ভাইয়া। পার্টিসিপেন্ট যারা আছো তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে তোমাদের ফ্রি ক্লাসের রুটিন প্লাস প্রথম পর্ব ক্লাসের রুটিন আপলোড করা আছে, তোমরা রুটিন গুলো ওখান থেকে ডাউনলোড করে নিও। আর ভর্তি তোমরা হচ্ছে আগের মতন ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে পারবা। তো আজকে ক্লাস হচ্ছে এ পর্যন্তই। তোমার ভাই কিছু বলবেন স্টুডেন্টদের উদ্দেশ্যে? না ভাইয়া, কিছু বলবো না, শ্রমিক সুন্দর করে বুঝাই দিছে। থ্যাংক ইউ এভরিওয়ান। তো তোমার সব সুন্দর করে পড়ো, আর ভাইয়া যেভাবে বুঝাইতেছে বিষয় থাকো, আশা করি তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আজকে তো একটু টাইমের কনজিউমিং ছিল, বুঝতেই পারতেছো। তো ভাইয়া একটু শর্ট শর্ট করে বুঝাই দিছে, কিন্তু ক্লাসে যখন সময় পাবা পার লেকচারে, তখন সুন্দর মতো ভেঙে একদম ঠিক মতো বুঝাই দেওয়া যাবে। তো একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান, সব ভালো থাকো। অয়ন ভাইয়া, চয়ন মনে কিছু কোশ্চেন করতে চায়। হ্যাঁ, চয়ন, তুমি কোশ্চেন করতে পারো। ভাই আমার উদ্ভাস রিলেটেড কোশ্চেন ছিল, আমি টাইমটা ভাই একটু চেঞ্জ করি আমি।
কলেজের সাথে ক্ল্যাশ করছে। কোনটা ভাইয়া? এই ভাইয়া 10টার থেকে আচ্ছা MS তুমি কোন প্রোগ্রামে আছো ভাইয়া? ভাইয়া ক্যান্টনমেন্ট পাবলিক। ও আচ্ছা আচ্ছা, এটা আমাদের ফ্রি ক্লাস হচ্ছে, তো এই কারণে এই টাইমটা হচ্ছে আসলেও রাখা। আমরা হচ্ছে তোমার রুটিনটা দেখে নিয়ে তোমাদের টাইমটা ওখানে দেওয়া আছে। রোজার মধ্যে একটুই হইতে পারে, রোজার পরের থেকে তোমার হচ্ছে শিডিউল গুলো অন্যভাবে হবে, কারণ রোজার মধ্যে তো ধরো তোমার বিকেলে আগে আশা করি আমরা সব শেষ করে দিই, কারণ ইফতার একটা ব্যাপার আছে, প্রিপারেশনের ব্যাপার আছে, তো রুটিনটা একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। তো ধন্যবাদ সকলকে ক্লাস করার জন্য। আজকে ক্লাসটা হচ্ছে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে আগামীকাল তোমাদের সেম টাইমে কেমিস্ট্রি ক্লাস হবে, আশা করি সবাই ক্লাসে জয়েন করবা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ শোক ভাইয়া, অয়ন ভাইয়া। তারপর শেষ করে দিই ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। সালাম।